subtopics: clinical presentation, pathophysiology, admission criteria, discharge criteria, investigations, clinical management, and patient monitoring. And I will not actually discuss the management of critical patients. This is under care of ICU management and is a matter of intensivist. I will actually discuss before the management, before that point. My presentation will be actually will reflect the national guideline on clinical management of COVID-19, short edition, 9th version. This is the from here. This is an advanced COVID-19 clinical management certification course for Bangladesh. আমরা যে কেউ এটা নিতে পারি। এটা DGHS এর ওয়েবসাইটে আছে, যেটা কিনা প্রজেক্ট হোপ, হাইফা, যে এডুকেশন ফর অল এবং সেন্টার ফর হিউম্যান রাইটস এন্ড হিউম্যানিটেরিয়ান স্টাডিজ অফ ব্রাউন ইউনিভার্সিটি US এর কোলাবোরেশন এটা তৈরি করা হয়েছে। ব্রিটিশ মেডিকেল জার্নাল বেস্ট প্র্যাকটিস ওয়েবসাইট একটা আছে, যেখানে করোনা ভাইরাসের আপডেট, লাস্ট আপডেটেড জুলাই 22 এখান থেকে নেওয়া হয়েছে। প্লাস থেরাপিউটিক্স এন্ড COVID-19 লিভিং গাইডলাইন 6 জুলাই 2021 WHO, এখান থেকেও আমি আমার এখান থেকে রিফ্লেক্টেড আছে বিষয়গুলো। প্রথমে আমি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন দিয়ে শুরু করছি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের একটা ওভারভিউ হচ্ছে এরকম, আমরা সবাই জানি COVID-19 হ্যাজ এ ব্রড ক্লিনিক্যাল স্পেকট্রাম অফ ডিজিজেস, যেটা অ্যাসিমটোমেটিক থেকে শুরু হয়, যাদের কোনো সিমটম থাকে না এবং টেস্ট পজিটিভ থাকে, টু সিমটোমেটিক অ্যান্ড সিমটোমেটিকের মধ্যে আবার দেয়ার আর ভ্যারাইটি, সিভিয়ারিটি অনেক বেশি রেঞ্জের সিভিয়ারিটি থাকে। এই সিভিয়ারিটি প্রোফাইলটা হচ্ছে এরকম যে মাইল্ড টু মডারেটই বেশিরভাগ থাকে 80%, সিভিয়ার ডিজিজ হয় 15% এবং ক্রিটিক্যাল ডিজিজ 5%। সাধারণত এই মাইল্ড ডিজিজগুলা অ্যাম্বুলেটরি কেয়ারে অ্যাকচুয়ালি তাদের ম্যানেজমেন্ট করা চলে, এবং মডারেট কেস এবং সিভিয়ার কেস তাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, কারণ তাদের অক্সিজেন এবং সাপোর্টিভ থেরাপির দরকার হয়, এবং ক্রিটিক্যাল কেস যারা, তাদের ম্যানেজমেন্ট কিন্তু আইসিইউতে করতে হবে। এবং আমি এখন বলতে চাচ্ছি যে 4টা ভ্যারাইটি, একটা হচ্ছে মাইল্ড কেসেস, মডারেট কেসেস, সিভিয়ার কেসেস এবং ক্রিটিক্যাল কেসেস। এগুলোর যে ক্লিনিক্যাল সিমটম এবং সাইন কিভাবে তারা প্রেজেন্ট করে আমরা সবাই জানি এগুলো, তারপরে একটু রিভিউ করছি আমরা। মাইল্ড কেসেস গুলো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস নিয়ে আসে, এবং এখানে দেখা যাচ্ছে যে তাদের যে ইলনেসটা মাইল্ড আকারে থাকে এবং তাদের কোনো এভিডেন্স অফ নিউমোনিয়া থাকে না। সিমটমস গুলা আমরা জানি ফিভার, কাফ, লস অফ টেস্ট অর স্মেল, মায়ালজিয়া, ফ্যাটিক, অ্যানোরেক্সিয়া, হেডেক, ডায়রিয়া, ভমিটিং, রাইনোরিয়া এবং সোর থ্রট থাকে। এখন যে ডেল্টা ভেরিয়েন্ট যেটা আমাদের দেশে এপিডেমিক আকারে দেখা দিচ্ছে, সেটার ক্ষেত্রে সিমটমগুলো একটু অন্যরকম। হেডেক নিয়ে আত্মপ্রকাশ করে, হেডেক থাকে, রানিং নোজ থাকে, রাইনোরিয়া থাকে, এবং ফিভারটা অল্প থাকে, এবং সোর থ্রট থাকতে পারে। এই 4টা সিমটম কমনলি দেখা যায় ডেল্টা ভেরিয়েন্টের ব্যাপারে। মডারেট কেসে এই জিনিসগুলোই থাকবেই, তার সাথে এখানে ডিটোরেট করতেছে, যেখানে সেখানে হচ্ছে ফাস্ট ব্রিদিং এবং ডিসনি অ্যাপিয়ার করছে, ফাস্ট ব্রিদিং এবং ডিসনি অ্যাপিয়ার করছে, কিন্তু এখানে কোনো সিভিয়ার নিউমোনিয়া থাকে না, নো সাইন্স অফ সিভিয়ার নিউমোনিয়া। এটাকে আমরা মডারেট ক্যাটেগরাইজেশন করছি, এবং স্যাচুরেশন এখানে 90% অর মোর অন রুম এয়ার, এবং এটা অ্যাকচুয়ালি 90 to 93% এর মধ্যে থাকে when breathing in room air, এবং এদের মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, রেসপিরেটরি রেটটা 30 এর নিচে থাকে, স্বাভাবিকের চেয়ে বেশি 30 এর নিচে, এবং অক্সিজেন স্যাচুরেশনটা 90 এর বেশি থাকে, ইউজুয়ালি 90 to 93 থাকে। এখানে সিভিয়ার নিউমোনিয়া থাকে না, ডিসনি এবং ফাস্ট ব্রিদিং থাকে। মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেস, মাইল্ড টু মডারেট রেসপিরেটরি ডিস্ট্রেস এখানে থাকে। এই ক্যাটাগরিকে আমরা বলছি মডারেট কেসেস, এবং এদের নিউমোনিয়া থাকে। সিভিয়ার কেস হচ্ছে কোনগুলা, যেগুলো সিভিয়ার নিউমোনিয়া থাকে, তাদের ক্ষেত্রে ওই মডারেটের মতো ওইগুলাই সবই, ফিভার, কাফ, ডিসনিয়াটা একটু বেশি থাকে, এখানে রেসপিরেটরি সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে, রেসপিরেটরি রেটটা 30 এর বেশি, আগেরটাতে ছিল 30 এর কম, এখানে বেশি, এবং এখানে স্যাচুরেশন মানে 90 এর নিচে নেমে আসতেছে, লেস দেন 90% অন রুম এয়ার, এবং যদি সিটি স্ক্যানে রিপোর্ট থাকে মোর দেন 50% লাং ইনভলভমেন্ট যদি হয়, তাদেরকে আমরা সিভিয়ার বলি। প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে একটু ক্রাইটেরিয়া ডিফারেন্ট। Pregnant women with COVID-19 should be considered as severe case if SpO2 is less than 94. এদের 94 হয়ে গেলে কিন্তু সিভিয়ার বলবো, অর্থাৎ মডারেট যেগুলো আছে অন্যান্য ক্ষেত্রে, সেগুলা প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে কিন্তু সিভিয়ার। আর ক্রিটিক্যাল কেস যেগুলো, সেগুলো হচ্ছে যে
the cases which require ICU care, severe COVID-19 case meeting any of the following criteria, তাদেরকে আমরা critical বলবো: respiratory failure requiring mechanical ventilation, sepsis, septic shock, ARDS, acute respiratory distress syndrome, any organ failure that requires ICU care. এগুলোকে আমরা আসলে গ্রুপ করছি ক্রিটিক্যাল কেয়ারের আন্ডারে। তো একটা পেশেন্ট যখন আসলো তখন আমাদের এই চারটার কোন স্টেজে পড়ে এর উপর নির্ভর করে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা নির্ভর করতেছে। সো অ্যাকিউট ক্যাটেগরাইজেশন অফ দিস ইলনেস, দিস সিভিয়ারিটি অফ কেসেস, সেটা কিন্তু আমাদেরকে প্রথমে কিন্তু রোগী গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে হিস্ট্রি নিয়ে এটা কিন্তু অ্যাসার্টেন করতে হবে, এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল প্রেজেন্টেশন আমরা কন্টিনিউ করছি। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনটা মধ্যে আবার রিস্ক ফ্যাক্টরগুলো খুব ইম্পর্টেন্ট, যে এই পার্টিকুলার পেশেন্টের রিস্ক ফ্যাক্টর কি কি আছে। রিস্ক ফ্যাক্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ওল্ড এজ, যেটা কোনো মডিফাই করা সম্ভব হয় না, আর হচ্ছে প্রেজেন্স অফ কোমরবিড কন্ডিশনস। কোমরবিড কন্ডিশনস হচ্ছে এগুলো যে ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, কার্ডিওভাস্কুলার ডিজিজেস লাইক ischemic heart disease, heart failure, stroke, chronic respiratory diseases like COPD, bronchial asthma, ILD, chronic kidney disease, chronic lung disease, chronic liver disease, malignancy, solid organ transplant, কারণ এদের ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দেওয়া হয়, স্টেরয়েডস এর উপরে যারা আছে কারণ তারা ইমিউনোসাপ্রেসড হয়ে যায়, এবং প্রেগন্যান্সি, হাই রিস্ক প্রেগন্যান্সি। এই জিনিসগুলা যে সমস্ত পেশেন্টের আছে তাদের যদি কোভিড ইনফেকশন হয় তাহলে তাদের সিভিয়ার কোভিড হওয়ার সম্ভাবনা থাকে, বিকজ দিস আর দ্য রিস্ক ফ্যাক্টরস ফর সিভিয়ার কোভিড। আমাদের মানে যদি কোনো কোভিড পেশেন্ট আমরা টেলিফোনে অনেকের কিন্তু চিকিৎসা করতে হয় যাদের এই কন্ডিশনগুলা মানে এই কন্ডিশনগুলো আছে কিনা ওই পেশেন্টের কোভিড সিমটম অ্যানালাইসিসের সাথে ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের অ্যানালাইসিসের মধ্যে এই রিস্ক ফ্যাক্টরগুলো অর্থাৎ কোমরবিড কন্ডিশনগুলো অ্যানালাইসিস করা খুবই ইম্পর্টেন্ট। এখন এই রিস্ক ফ্যাক্টরগুলো একটু একটু করে আমরা বলবো যে এই রিস্ক ফ্যাক্টরের ইম্প্যাক্ট কি করোনা মানে COVID-19 এর সিভিয়ারিটিতে। রিস্ক ফ্যাক্টর: older age, the risk of severe illness in adults increases with age. বয়স বাড়ার সাথে সাথে তার সিভিয়ারিটি বাড়তে থাকে। With older people more than 65 years or older are at highest risk. ইউনাইটেড স্টেটসে দেখা গেছে যে 65 বছরের বেশি যারা বয়স্ক ছিলেন, they accounted for 31% of all cases, 45% of all hospitalizations, 53% of all ICU admissions, and 80% of all deaths. So this is a very important comorbid condition. এটা actually severity indicator একটা. While age is an important independent risk factor, the risk in older people is also partly related to the likelihood that older adults are more likely to have comorbid conditions. কোমরবিড কন্ডিশন বেশি থাকে তাদের মধ্যে, সেটা একটা কারণ হতে পারে যে তাদের মধ্যে সিভিয়ার ডিজিজ বা আইসিইউ অ্যাডমিশন কেন বেশি। অন্য কোমরবিড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর একটা জেনারেল আলোচনা আমরা করছি। পিপল উইথ কোমরবিড কন্ডিশনস আর এট হায়ার রিস্ক অফ সিভিয়ার ইলনেস, তাদের সিভিয়ার হসপিটালাইজ উইদাউট, অর্থাৎ এই কোমরবিড কন্ডিশনগুলা একটা রিস্ক ফ্যাক্টর যেগুলা পেশেন্টকে কিন্তু হসপিটালাইজেশন করে সিভিয়ারের দিকে নিয়ে যায়। এই রিস্ক ফ্যাক্টরগুলো বা কোমরবিড কন্ডিশনগুলো আমরা জানি, একটু একটু করে সব একটু কয়েকটা আমরা একটু বলবো। যেমন ওবেসিটি, pooled analysis with obesity are at 46 times higher risk of infection, 113% higher times, 46%, 113 times higher risk of hospitalization, 74% higher risk of ICU admission, and 48% high risk of mortality. হাইপারটেনশন এরকম ধরনের যে যাদের হাইপারটেনশন আছে তাদের সিভিয়ার ডিজিজ হওয়ার অড হচ্ছে 2.98, প্রায় 3 গুণ বেশি, এবং প্রায় 3 যাদের হাইপারটেনশন নাই তাদের তুলনায়। ডায়াবেটিস এরকম যে 1/3 of all deaths in hospitalized patients in England occurred in patients with diabetes, এবং ডায়াবেটিসের odds of dying in hospital from COVID-19 হচ্ছে 3.5, এবং টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে 2 times। কার্ডিওভাস্কুলার ডিজিজের দেখা গেছে যে সেটা
associated with 3-fold increase in odds for severe disease and 11-fold increase in mortality. কাজে দেখা যাচ্ছে যে এই কোমরবিড কন্ডিশনগুলো খুব ইম্পর্টেন্ট। রেসপিরেটরি ডিজিজ আছে, সিওপিডি ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রিস্ক অফ হসপিটালাইজেশন, আইসিইউ অ্যাডমিশন এন্ড মর্টালিটি। মডারেট টু সিভিয়ার অ্যাজমা, ক্রনিক লাং ডিজিজ লাইক আইএলডি, এগুলাও কিন্তু ইনক্রিজ রিস্ক অফ সিভিয়ার ডিজিজ। কাজে এই কোমরবিড কন্ডিশনগুলো আমরা মানে অ্যাকচুয়ালি মাইন্ডফুল থাকবো এগুলা মানে কার মধ্যে আছে, এবং আমরা প্যাথোফিজিওলজিতে আমরা একটু কোরিলেট করার চেষ্টা করব যে হোয়াট ইজ দ্য প্যাথোফিজিওলজিক্যাল লিঙ্ক বিটুইন দিস কোমরবিড কন্ডিশন অ্যান্ড গেটিং দি পেশেন্ট সিভিয়ার কোভিড। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের একটা ক্লিনিক্যাল কোর্স আমরা একটু দেখি এইটার মধ্যে, যে এখানে SARS-CoV-2 ভাইরাস যখন আমরা কন্ট্যাক্ট করি নাক দিয়ে বা যেভাবে আমরা টি জোন দিয়ে আমাদের শরীরে ঢুকে পড়তেছে, ঢুকে পড়ার পরে একটা প্রিসিমটোমেটিক ফেজ বা ইনকিউবেশন পিরিয়ড, জেনারেলি 5 ডেজের একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে। এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্রিসিমটোমেটিক ফেজে ভাইরাল লোডগুলো কিন্তু বাড়তে থাকে এবং এই পর্যায়ে কিন্তু পেশেন্ট ট্রান্সমিসিবল থাকে, ভাইরাল লোডটা বাড়তে থাকে এবং এখান থেকে পেশেন্ট সিমটোমেটিক ইয়েতে প্রবেশ করে এবং ফার্স্ট উইকে পেশেন্টের হাই ভাইরাল লোড থাকে এবং দেখা যাচ্ছে যে প্রায় 1 সপ্তাহের মধ্যে কিন্তু তার এই ভাইরাল লোডটা নিচের দিকে নেমে আসে এবং সেই জন্যই দেখা যায় মাইল্ড কেস যেগুলা সেটা করেসপন্ডস উইথ দি ভাইরাল লোড ডিক্লাইনের সাথে মাইল্ড ইয়ের সিভিয়ার ইলনেস বা ক্রিটিক্যাল ইলনেস থাকে, তাদের ক্ষেত্রে ইমিউন রেসপন্স এবং এগুলা হওয়ার কারণে তাদের 7 দিনের পর থেকেই হসপিটালাইজেশন দরকার হয়, শর্টনেস অফ ব্রেথ ডেভেলপ করে, এআরডিএস ডেথ এই সময়ে এই 14 দিনের মধ্যে কিন্তু এগুলা হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। এবং অ্যান্টিবডি রেসপন্স আমরা এখানে দেখাচ্ছি যে এখানে 3rd ডে থেকে অ্যান্টিবডি রেসপন্স হতে থাকে এবং আস্তে আস্তে বাড়তে থাকে। এখানে ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে একটু ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে এই যে ভাইরাল লোডটা বেশি থাকে, বলা হচ্ছে যে আমাদের শরীরে যতটুকু ইনকিউবেশন পিরিয়ডটা একটু শর্ট বলা হচ্ছে, ইনকিউবেশন পিরিয়ড ইজ শর্টার এবং তাদের যে ভাইরাস জেনারেশন শরীরে হয় আপনাদের ভাইরাল লোডটা আরো বেশি থাকে, সেই জন্য দেখা যাচ্ছে তারা মোর ট্রান্সমিসিবল এবং হয়তো তাদের প্যাথোফিজিওলজিক্যাল যে পার্টারবেশন করে দ্যাট ইজ অলসো মোর দেন দি আদার ভেরিয়েন্টস। আমরা এখন প্যাথোফিজিওলজিতে একটু যাচ্ছি। প্যাথোফিজিওলজি এটা সম্পূর্ণভাবে অবশ্যই জানা যায়নি এখন পর্যন্ত, ডিটেইলস আর ইমার্জিং। আমরা এটা সবাই জানি যে এটা একটা করোনা ভাইরাসের ইয়ে দেখানো হচ্ছে, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 এই রিসেপ্টরের মাধ্যমে MPRSS2 এই দুইটা রিসেপ্টরের সহযোগিতায় এই এনজাইম 2 রিসেপ্টর ভিতরে ঢুকে আমাদের যে সমস্ত ডিএনএ মেশিনারি সেগুলোকে ব্যবহার করে এবং মানে থাউজেন্ডস অফ কপিস অফ ভাইরাস ইজ এলিমিনেটেড ফ্রম এখানে মেইন জিনিস হচ্ছে AC2 রিসেপ্টর। তো এসি করা হয় সেটা আমরা একটু পরে দেখব। AC2 receptor is alveolar cells, alveolar macrophage, arterial এবং venous endothelial cell, arterial smooth muscle cell, cardiac muscle cell, salivary gland, conjunctiva, GIT, neurons, glial cell, adipose tissue, kidney, liver, mucosa of the oral cavity, several adrenal glands এবং human placenta। তো সব জায়গাতেই এক্সপ্রেসড হয় এই সমস্ত জায়গায়। তো আমরা একটা প্রশ্ন যদি করি যে why is there a wide variation of presentation of COVID-19? যে ঠিক থাকতেছে কারো মাইল্ড, কারো মডারেট, কারো সিভিয়ার। why there is a wide presentation C2 যেটার মাধ্যমে ভাইরাল এন্ট্রি হয় আমাদের সেলের ভিতরে, এটা তো যেটা
তহিদ সাহেব, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে, তবে স্যারের মনে হয় নেটওয়ার্কে প্রবলেম করতেছে। একটু প্রবলেম করতেছে। জি স্যার, এখন শোনা যাচ্ছে, এখন শোনা এখন যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার, আচ্ছা, তবে ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্টেশন Why দেখা যাচ্ছে there না is স্যার। variability? Why there is variability of clinical presentation? এখান থেকে শুরু করেন। হ্যাঁ, ঠিক আছে। প্রেজেন্টেশনটা আরেকবার শেয়ার হ্যাঁ, করবেন স্যার, হ্যাঁ। ওইটা আসে নাই স্যার। এই প্রেজেন্টেশন এখন সবুজ আসে নাই, বাটন, স্ক্রিনে আসে নাই। না সবুজ বাটনে শেয়ার স্ক্রিন। স্যার আপনার কথাটা খুব ক্লিয়ার বোঝা যায়নি বেশ 10 মিনিট ধরে। এটা একটু ওই সাউন্ডই হয়েছে। ওহো, শেয়ার স্ক্রিনে যান। আচ্ছা আচ্ছা, শেয়ারিংটা যাচ্ছি। লস্ট হয়ে গেছে। ওকে, ঠিক আছে এখন। হ্যাঁ এখন ঠিক আছে। এখান থেকে আচ্ছা, why there is wide variation of presentation of COVID-19? কারো অ্যাসিম্পটোমেটিক হচ্ছে, কারো মাইল্ড, কারো মডারেট, কারো সিভিয়ার, কারো ক্রিটিক্যাল, কারো ডেথ হচ্ছে। তো এটার মানে দেখা গেছে যে ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হয় যে সমস্ত পার্সন মডারেট এবং সিভিয়ার ডিজিজ হয় যাদের, বা ক্রিটিক্যাল ডিজিজ হয়, ডেথ হয়, তাদের ক্ষেত্রে ডিসরেগুলেটেড ইমিউন রেসপন্স হয় এবং অগমেন্টেড সিস্টেমিক ইনফ্লামেশন হয়। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড ডিজিজ, তাদের ক্ষেত্রে কিন্তু নর্মাল মানে ইমিউন রেসপন্স হয়। এটা আমরা একটু দেখি কেন এটা হচ্ছে। যে রিস্ক ফ্যাক্টর গুলো আমরা বললাম, ডায়াবেটিস, হাইপারটেনশন, হাইপারলিপিডেমিয়া, এগুলো, এইজিং, স্মোকিং, ওবেসিটি, সেগুলো কিন্তু আসলে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে বা একটা সাবক্লিনিক্যাল ইনফ্লামেশন, ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন তৈরি করে এবং একটা সিস্টেমিক এন্ডোথেলিয়াল ডিসফাংশন তৈরি করে, যেটা কিন্তু আমরা পরিমাপ করতে পারি না এবং পরিমাপ করি না। এবং এটা বলা হচ্ছে হিডেন ফ্রম দ্য প্লেন সাইড থেকে হিডেন থাকে। এবং এই ক্রনিক লো গ্রেড ইনফ্লামেশন, অক্সিডেটিভ স্ট্রেস গুলো কিন্তু এই সমস্ত রিস্ক ফ্যাক্টরের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। এখানে যে সমস্ত রিস্ক ফ্যাক্টর গুলো বলা হলো, হাইপারটেনশন, সিকেডি, ওবেসিটি, ডায়াবেটিস, এগুলোর ক্ষেত্রে যেমন এই যে অক্সিডেটিভ স্ট্রেস, তারপরে ইনফ্লামেশন, এর সাথে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমটাও কিন্তু অ্যাক্টিভেটেড হয় এবং আরো পার্টারবেটর আছে, সবকিছু মিলে কিন্তু মানে ভাস্কুলার এন্ডোথেলিয়াল ডিসফাংশন করে। তো আমরা একটু এখানে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেমটা আমরা জানি, একটু এখানে দেখে নেই যে ক্লাসিক্যাল রাস পাথওয়ে, আমরা একটু শুধু অল্প জায়গাটা এখানে ফোকাস করব। যে ক্লাসিক্যাল রাস পাথওয়েতে আমরা জানি এনজিওটেনসিনোজেন থেকে এনজিওটেনসিন 1 হয়, সেখান থেকে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে এনজিওটেনসিন 2 হয় এবং এটা অ্যাকচুয়ালি যখন কাজ করে কতগুলা হার্মফুল কাজ করে, ইনফ্লামেশনটাকে বাড়ায় এবং আরো সব মানে হার্মফুল কাজ করে। অন্যদিকে একটা কাউন্টার রেগুলেটরি রাস পাথওয়ে আছে, যেটা একটা বেনিফিশিয়াল পাথওয়ে এবং এই পাথওয়েটা যাদের অ্যাক্টিভেটেড হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের অ্যাডাপটিভ এবং প্রোটেক্টিভ মেকানিজম হিসাবে এই পাথওয়েটা অ্যাক্টিভেটেড হয় এবং এই পাথওয়েটাতে কিন্তু এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2টা থাকে, যেটা এনজিওটেনসিন 1 এবং এনজিওটেনসিন 2 কে এই এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2টা এই মলিকুলটাতে ট্রান্সফার করে, মলিকুলগুলোতে এনজিওটেনসিন 19 এবং এনজিওটেনসিন 17। এবং এই যে দুইটা মলিকুল, এরা কিন্তু এই মাস রিসেপ্টর এবং AT2 রিসেপ্টরের মাধ্যমে বেনিফিশিয়াল ইফেক্ট গুলা, এখানে যা ইফেক্ট আছে তার ঠিক উল্টো ইফেক্ট গুলা এই পাথওয়েতে হয়। সো দিস পাথওয়ে ইজ বেনিফিশিয়াল এন্ড দিস পাথওয়ে ইজ হার্মফুল। যাদের ক্ষেত্রে এই পাথওয়েটা স্টিমুলেটেড হচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই পাথওয়েটাও কিন্তু স্টিমুলেটেড হচ্ছে অ্যাজ এ পার্ট অফ অ্যাডাপটিভ এন্ড প্রোটেক্টিভ মেকানিজম। এখন আমরা একটু প্যাথোফিজিওলজিটা একটু দেখি যে রিস্ক ফ্যাক্টর ফর মডারেট টু সিভিয়ার কোভিড-19 যখন হয় থাকে যাদের মধ্যে, যেমন ওবেসিটি, হাইপারটেনশন, ডায়াবেটিস, স্মোকিং, করোনারি ডিজিজ, হার্ট ফেলিউর, সিওপিডি, তাদের ক্ষেত্রে লো গ্রেড ক্রনিক ইনফ্লামেশন থাকে এবং এটা থাকার কারণে দেয়ার ইজ অ্যাক্টিভেশন অফ ক্লাসিক্যাল রাস পাথওয়ে, যেটা আমরা দেখালাম যে এই অ্যাক্টিভেশন অফ ক্লাসিক্যাল রাস পাথওয়ে, যেটা হচ্ছে এনজিওটেনসিন 1 এবং এনজিওটেনসিন 1 এবং এইস এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, এনজিওটেনসিন 2, এই পাথওয়ে। এবং এই পাথওয়েটা যখন অ্যাক্টিভেটেড হয়, দিস জেনারেটস ফার্দার ইনফ্লামেশন
and cause endothelial dysfunction, and this is harmful. এই পাথওয়ে অ্যাক্টিভেটেড হয়ে গেলে পরে this leads to increased expression of angiotensin converting enzyme 2 receptor, এবং এটা হচ্ছে কনভার্টিং এনজাইম 2 এবং অ্যাঞ্জিওটেনসিন 1/7 পাওয়া হয়। তো এই সমস্ত মানুষদের ক্ষেত্রে আসলে এই ঘটনাটা ঘটে থাকে। তো যখন কোভিড-19 ইনফেকশন হয় এই পার্সনদের ক্ষেত্রে তখন কি হয়, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই রিসেপ্টর গুলা কিন্তু খুব বেশি থাকে, যার কারণে এই ভাইরাসগুলোর অগমেন্টেড ভাইরাস মানে সেল এন্ট্রি হয়, অগমেন্টেড অনেক বেশি করে ঢুকে যায়। এবং যেহেতু angiotensin converting 2 receptor are used in viral entry into the cell, কাজেই দেখা যাচ্ছে যে এই রিসেপ্টরগুলো ডাউন রেগুলেটেড হয়, এই রিসেপ্টরের সংখ্যা কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে কি রেজাল্ট হচ্ছে, কমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে যে বেনিফিশিয়াল যে ইফেক্টটা সেটা কমে গেল এবং হার্মফুল ইফেক্টটা বেড়ে গেল। এই যে একটা ইমব্যালেন্স হচ্ছে যে হার্মফুল AC2 এবং angiotensin 2 এইটা অগমেন্টেড হচ্ছে, এবং এই যে ডাউন রেগুলেট হওয়ার কারণে অ্যাডাপটিভ অগমেন্টেড সিস্টেম ইনফ্লামেশন হচ্ছে, এন্ডোথেলিয়াল ডিসফাংশন হচ্ছে, এন্ডোথেলিয়াইটিস হচ্ছে, থ্রোম্বোটিক ইভেন্টস ইন কোভিড-19 হচ্ছে। এবং বলা হচ্ছে যে এটাকে ছোট করে দেখার কোনো মানে কিছু নেই, কারণ সারফেস এরিয়া অফ এন্টার এন্ডোথেলিয়াম অফ আওয়ার বডি ইজ হিউজ, কম্পারেবল টু দ্যাট অফ 6 টেনিস কোর্ট। মানে এই যে ঘটনাগুলো ঘটতেছে এই এন্ডোথেলিয়াল সারফেসের উপরে যে অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং 2 এনজাইমটা রিসেপ্টরগুলো ডাউন রেগুলেট হচ্ছে, এবং এই ডাউন রেগুলেট হওয়ার জন্য তার যে ইফেক্ট, দিস ইজ এনরমাস। এবং এই প্যাথোফিজিওলজির থেকেই কিন্তু আমাদের ট্রিটমেন্ট ইমপ্লিকেশন হচ্ছে যে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আমরা দিয়ে থাকি, এবং এই থ্রোম্বোটিক ইভেন্ট প্রিভেন্ট করার জন্য আমরা কিন্তু অ্যান্টিকোগুলেন্ট দিয়ে থাকি। সো এই প্যাথোফিজিওলজির যে ট্রিটমেন্ট ইমপ্লিকেশন হচ্ছে এটা। সেই জন্য বলা হচ্ছে যে দুইটা হিট, ফার্স্ট হিট endothelial sorry angiotensin converting enzyme 2 receptor এই এক্সপ্রেশন হচ্ছে ব্লাড শিশির, আপনি মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছেন। সরি, আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে নেটে, আই এম সরি। ঠিক আছে, হতেই পারে। আবার শেয়ার স্যার এখন কি শোনা যাচ্ছে স্যার? আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু স্ক্রিন আসে নাই। এখন হ্যাঁ, এখন আসছে?
স্ক্রিন আসছে জি। আচ্ছা, তো আমরা যদি একটু দেখি যে প্যাথোফিজিওলজিক্যাল ইমপ্লিকেশনস ইন দ্য প্রিভেনশন অফ মডারেট টু সিভিয়ার কোভিড, তাহলে আমাকে কোমরবিড কন্ডিশনের উপরে কিন্তু অ্যাড্রেস করতে হবে। যে আমরা যদি এরকম বলি যে একটা হেলদি লাইফস্টাইল কনসিস্টিং অফ প্রিডমিনেন্টলি প্ল্যান্ট বেসড ডায়েট, গাইডলাইন রিকমেন্ডেড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কুইটিং স্মোকিং এবং achieving normal weight may reduce systemic inflammation and endothelial dysfunction in the first place and may protect against moderate to severe COVID. আমরা এখন চলে যাচ্ছি অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে। কোন কোন রোগীকে আমরা ভর্তি করব? আমরা ভর্তি করব হচ্ছে মাইল্ড কেসেস উইথ মাল্টিপল আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস, মডারেট কেসেস, সিভিয়ার নিউমোনিয়া বা সিভিয়ার যেগুলো কেস সবগুলোকে ভর্তি করব, ক্রিটিক্যাল কোভিড এবং যাদের হাইপক্সিয়া অক্সিজেন স্যাচুরেশন 93 নিচে এই সব রোগী কিন্তু আমরা ভর্তি করব। আমরা জানি যে এই রোগীগুলোকে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। কাজে মাইল্ড কেস যেগুলা, যাদের আনকন্ট্রোলড ডায়াবেটিস আছে, আনকন্ট্রোলড হাইপারটেনশন আছে বা হার্ট ফেলিউর আছে, তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করতে হবে। এবং পেশেন্টস উইথ মাল্টিপল আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস লাইক হাই রিস্ক প্রেগনেন্সি, অ্যাক্টিভ ম্যালিগনেন্সি বা ডিভিটি আছে, তাদেরকেও কিন্তু ভর্তি করতে হবে। কি ইনভেস্টিগেশন করব? ইনভেস্টিগেশন গুলো কয়েকটা ভাগে ভাগ করে আমরা বলবো। ডায়াগনোসিসের জন্য all suspected cases should be tested for COVID-19 using antigen test যেমন RT-PCR. RT-PCR should be performed if antigen test is negative. যদি antigen test করা হয় প্রথম, এটা নেগেটিভ যদি হয় তার কিন্তু RT-PCR করতে হবে যদি ক্লিনিক্যাল সাসপেকশন বেশি থাকে, কারণ RT-PCR টেস্ট। একটা মনে রাখা জরুরি যে ওয়ান অর মোর নেগেটিভ টেস্ট ডু নট এক্সক্লুড কোভিড-19। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সম্পর্কে কিছু কথাবার্তা। এটা হচ্ছে ভাইরাল প্রোটিনকে ডিটেক্ট করে। এটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা ইনএক্সপেন্সিভ, 15 থেকে 30 মিনিটের মধ্যে করা যায়, ক্যান বি পারফর্মড অ্যাট পয়েন্ট অফ কেয়ার, এবং এটা স্পেশাল ইকুইপমেন্ট বা পার্সোনাল লাগে না। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা লেস সেন্সিটিভ দেন RT-PCR, সেন্সিটিভিটি অফ দ্য টেস্ট ইজ ভেরিয়েবল, এবং ফলস নেগেটিভ হতে পারে যদি আর্লি বা লেট ইন দ্য ডিজিজ কোর্স হয়। আমাদের সিলেটে কিন্তু এখন র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আছে এবং ফার্স্ট সেটিং এটাই করে ফেলা ভালো, এবং এটা যদি নেগেটিভ হয়, ক্লিনিক্যাল সাসপিশন যদি হাই থাকে, তখন RT-PCR করা। ইমেজিং কি করা যেতে পারে? চেস্ট এক্সরে এবং HRCT, এগুলো কিন্তু এখন খুব ইন্ডিকেশন ছাড়া খুব হরহামেশা করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে দিস টেস্টস আর নট দ্য ডায়াগনোসিস অফ COVID-19. Although they may aid the diagnosis, they are non-specific and can be seen in other diseases. কারণ দেখা যাচ্ছে যে সমস্ত ফাইন্ডিং গুলা COVID-19 এই ইয়েতে পাওয়া যায়, সেগুলো কিন্তু অন্য রোগেও পাওয়া যেতে পারে। জেনারেল রুল হচ্ছে ইমেজিং শুড অনলি বি ডান ইফ ইট ইজ লাইকলি টু চেঞ্জ দি ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট। এই পরীক্ষাগুলো করার আগে আমাদের কোয়েশ্চেন করতে হবে, এটা করে ফাইন্ডিং গুলো আমার ক্লিনিক্যাল ম্যানেজমেন্টকে চেঞ্জ করবে কিনা, তাহলে এই ইমেজিংটা করা যেতে পারে, কারণ এগুলাতে কিন্তু রেডিয়েশন হয়। এক্সরেতে কি পাওয়া যায় আমরা সবাই জানি, এখানে পেরিফেরাল অপাসিটি গুলো পাওয়া যায়, নিউমোনিক কনসলিডেশন পাওয়া যেতে পারে, এবং সিটি স্ক্যানে আমরা জানি যে বায়োল্যাটারাল ইনভলভমেন্ট হয় ইন মোস্ট কেসেস, মাল্টিপল এরিয়াস অফ কনসলিডেশন থাকে, গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকে, বায়োল্যাটারাল, সাবপ্লুরাল এবং পেরিফেরাল থাকে এরা, এবং ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স। ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স হচ্ছে এরকম ধরনের যে ভাঙা ভাঙা যে মানে মার্বল যেগুলো থাকে সেরকম ধরনের একটা অ্যাপিয়ারেন্স থাকে, এটাকে ক্রেজি পেভিং অ্যাপিয়ারেন্স বলা হয়। আর কিছু ল্যাব ইনভেস্টিগেশন আমরা করি, এইগুলা মানে এইড ইন ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের হিসেবে, এবং এটাই ডিপেন্ড করে রিসোর্স অ্যাভেলেবিলিটি এবং ক্লিনিশিয়ানস ডিসক্রিশনের উপর। কতগুলো ভাগে ভাগ করে আমরা বলতে পারি যে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স দেখার জন্য বা সিআরএস হয়ে গেছে কিনা, সিবিসি, সিআরপি, ডি ডাইমার, সিরাম ফেরিটিন বা IL-6 করা যেতে পারে। এগুলো যদি বেশি হয় তাহলে আমরা মানে সাইটোকাইন রিলিজ সিনড্রোম আমরা ডায়াগনোসিসের জন্য এই টেস্টগুলো করা হয়। কোগুলেশন স্ক্রিন দেখার জন্য ডি ডাইমার, প্রথ্রমিন টাইম, পার্শিয়াল প্রথ্রমিন টাইম, ফিব্রিনোজেন, ডিআইসি হয়ে গেল কিনা, এগুলা অনেক সময় আমরা দেখতে পারি। এবং ইনফ্লামেশন এবং কোগুলেশন কিন্তু ইন্টারলিঙ্কড। ইনফ্লামেশন যদি বাড়ে তাহলে কোগুলেশনও কিন্তু মানে কোগুলেশন অ্যাবনর্মালিটি গুলা বেশি হয়, এবং কোগুলেশন অ্যাবনর্মালিটি হয়ে গেলে বিভিন্ন জায়গায় মাইক্রোথ্রম্বোসিস হয়ে কিন্তু অর্গান ডিসফাংশন হতে পারে। কিডনির জন্য সিরাম ক্রিয়েটিন ইলেক্ট্রোলাইট, তারপরে হেপাটিক ডিসফাংশন দেখার জন্য, কার্ডিয়াক ডিসফাংশন দেখার জন্য ইসিজি, ট্রোপোনাই এবং প্রোবিএনপি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এগুলো কিন্তু করা যেতে পারে। এবং সেপসিস স্ক্রিনের জন্য সিবিসি, সিআরপি, প্রোক্যালসিটোনিন, ল্যাকটেট এবং ব্লাড ফর সিএস,
এই জিনিসগুলা কিন্তু খুব আর্জেন্ট, মানে খুব ইম্পর্টেন্ট হতে পারে কোভিড-19 পেশেন্টের ইন হসপিটাল ম্যানেজমেন্টের জন্য। এবং এই জিনিসগুলো হচ্ছে পোর আউটকাম ডিটারমিন করে এই ল্যাব ফিচারগুলো, যেমন লিম্ফোপেনিয়া আমরা জানি, থ্রোম্বোসাইটোপেনিয়া, লিভার এনজাইম যদি বেশি হয়, এলএস যদি বেশি হয়, ইনফ্লামেটরি মার্কার্স বা ইনফ্লামেটরি সাইটোকাইন যদি বেশি থাকে, ডিডাইমার যদি বেশি থাকে, এলিভেটেড যদি প্রথমিন টাইম হয়, ট্রোপোনিন আই যদি বেশি থাকে, সিপিকে বা ক্রিয়েটিনিন যদি বেশি হয়, হ্যাঁ অ্যাকিউট কিডনি ইনজুরি যদি সিগনিফাই করে, তাহলে এইগুলা হচ্ছে পোর ইন্ডিকেটরস। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট এবং পেশেন্ট মনিটরিং আমরা চলে আসতেছি। আমরা একটু আগে আলাপ করলাম যে হোম মেডিসিন বা টেলিমেডিসিনের মাধ্যমে আমরা চিকিৎসা করব। মাইল্ড কেসেস উইথ কোমরবিড কন্ডিশনস, মডারেট এবং সিভিয়ার গুলাকে হসপিটালে ভর্তি করব এবং ক্রিটিক্যাল কেয়ার গুলিকে কিন্তু আইসিইউতে ভর্তি করতে হবে। বিভিন্ন ক্যাটেগরি অফ যে পেশেন্টস তাদের ম্যানেজমেন্ট সম্পর্কে একটু বলবো। সিমটম অ্যাসিম্পটোমেটিক, যাদের কোনো সিমটম নাই, প্রথমত এই পেশেন্টগুলো হচ্ছে যে সমস্ত কন্ট্যাক্টে আসছে, কেসের কন্ট্যাক্টে যারা আসছে, তারা যখন টেস্ট করে পজিটিভ হয় কিন্তু তাদের সিমটম নাই, তারাই হচ্ছে এই তাদের সাপোর্টিভ কেয়ার এবং আইসোলেশন প্রোটোকল মেনটেন করলেই হবে। তাদের হোম আইসোলেশনটা খুব জরুরি, এবং হোম আইসোলেশন প্রোটোকল হচ্ছে এটা: রেস্ট এট হোম, physical distancing with family members, no visitors, regular hand wash, cough etiquette এবং মেডিকেল মাস্ক। মাইল্ড কেসের ম্যানেজমেন্ট হচ্ছে যে মাইল্ড কেস উইথাউট কোমরবিড কন্ডিশনস, মাইল্ড কেস উইথ কন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস এবং মাইল্ড কেস উইথ মাল্টিপল আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস। এই তিনটা ভাগে ভাগ করে আমরা সিদ্ধান্ত নিব কি করব। যাদের কোমরবিড কন্ডিশন নাই তাদের অনলি সিমটোমেটিক ম্যানেজমেন্ট, যেটা আগে বলা হয়েছে যে হোম আইসোলেশন প্রোটোকল তারা মেইনটেইন করবে। আর যাদের কন্ট্রোল কোমরবিড কন্ডিশন আছে তারা কিন্তু বাসায় থাকতে পারবে, দে ক্যান বি ম্যানেজড এট হোম। আর তবে পেশেন্ট শুড বি মনিটরড এট হোম উইথ ফিঙ্গার পালস অক্সিমেট্রি এন্ড বি ওয়াচফুল অ্যাবাউট ডেঞ্জার সাইন। তাদের ডেঞ্জার সাইন অ্যাপিয়ার করে কিনা সেটা দেখতে হবে। আর যাদের মাল্টিপল আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশন রয়ে গেছে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল হাইপারটেনশন, তাদের কিন্তু থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস দিতে হবে এবং তাদের কিন্তু দে শুড বি অ্যাডমিটেড ইন হসপিটাল। মাইল্ড কেসের ম্যানেজমেন্ট আমরা জানি যে সিমটোমেটিক ম্যানেজমেন্ট করতে হবে। জ্বরের জন্য প্যারাসিটামল, রাইনোরিয়ার জন্য অ্যান্টিহিস্টামিন, কাফের জন্য অ্যান্টিটিউসিভ এবং ইনহেল, কাশি যদি অ্যান্টিটিউসিভে না কমে, ইনহেলড বিউটেসোনাইড 200 মাইক্রোগ্রাম 2 পাপ 12 বাউলে দেওয়া যেতে পারে। থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস আমরা জানি এই যে এই মাইল্ড গুলি যে কেস তাদের ক্ষেত্রে রুটিনলি ইন্ডিয়া, যদি মাইল্ড কেসের সাথে মাল্টিপল আনকন্ট্রোল কোমরবিড কন্ডিশন থাকে বা প্রোথ্রম্বোটিক কন্ডিশন থাকে, তাহলে আমরা কিন্তু থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস দিব, যেটা ডোজ হচ্ছে 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ওয়ান্স ডেইলি। ওবেস পেশেন্ট যদি হয় এবং এমন যে বিএমআই 40 বেশি, তাহলে 40 মিলিগ্রাম বিআইডি। আদারওয়াইজ সবাইকে কিন্তু 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ডেইলি আমরা দেব। যদি ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স থাকে তাহলে এনক্সিপারিন ডোজ কমিয়ে 20 মিলিগ্রাম করে দিব ওডি। ওবেজ এবং নন ওবেজের একই ডোজ, অথবা আনফ্র্যাকশনেটেড হেপারিন আমরা চলে যেতে পারি, যেটা 5000 ইউনিট সাবকিউটেনিয়াসলি বিডি। মাইল্ড কেস মনিটর করব, রেস্ট অক্সিজেনটা মনিটর করব এবং মিনিমাল এক্সাম, যেমন 3 থেকে 6 মিনিট হাঁটার পরে কি ধরনের তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায় কিনা সেটা আমরা লক্ষ্য করব, এবং কোনো ডেঞ্জার সাইন তাদের অ্যাপিয়ার করলো কিনা সেই পেশেন্টগুলোর ডেঞ্জার সাইনগুলো, যেমন ধরা যাক ব্রিদিং ডিফিকাল্টি, চেস্ট পেইন, lightheadedness, disorientation, extreme weakness which results in difficulty in walking এবং drop in oxygen saturation less than 93%, এই ডেঞ্জার সাইনগুলো অ্যাপিয়ার করে কিনা সেগুলো আমরা দেখব এবং অক্সিজেন স্যাচুরেশনটা মনিটর করব। মাইল্ড কেসে কোনো ইনভেস্টিগেশন করা জরুরি নয়, এবং খুব ইম্পর্টেন্ট যে এই মাইল্ড কেসে, যেটা 7 দিনের মধ্যেই হয় ইউজুয়ালি, no role of systemic steroid in mild cases, rather it may be harmful if given during the viremic phase of the disease, especially in first 7 days. এই নিয়ম কানুন আমরা মানতে চাই না। আমার এই সমস্ত ব্যাপারে বেশ তিক্ত অভিজ্ঞতা রয়েছে, খুব মানে প্রেস করে অনেকে নিজেরা কিন্তু খেয়ে নেয় স্টেরয়েড,
এবং যেটার জন্য কিন্তু মানে এই সমস্ত মিউকরমাইকোসিস বা এই সমস্ত জিনিস কিন্তু হতে পারে। সো গাইডলাইনে কিন্তু ক্লিয়ার বলা আছে যে মাইল্ড ডিজিজের ক্ষেত্রে ভয় পেয়ে বা যে কোনো ভাবে কিন্তু সিস্টেমিক স্টেরয়েড নেওয়া ঠিক হবে না, ইট মে বি হার্মফুল। মডারেট কেসে আমরা কি করব, সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট করব, লাইক মাইল্ড কেসেস অক্সিজেন আমরা নেজাল ক্যানুলা দিয়ে দিব, যেটা 5 লিটার পার মিনিট পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম। টার্গেট SpO2 হচ্ছে 94% ডিউরিং ইনিশিয়াল রিসাসিটেশন, এবং স্টেবল হয়ে গেলে 90% নিয়ে আসবো আমরা। প্রেগনেন্ট উইমেনের ক্ষেত্রে এবং আদার অর্গান ফেলিওরের ক্ষেত্রে টার্গেট SpO2 হচ্ছে 94, ওদের একটু বেশি রাখতে হবে। তাহলে মডারেট কেসে আমরা অক্সিজেন দিব, দিয়ে প্রথমে টার্গেট করব 94%, স্টেবল হয়ে যাওয়ার পরে টার্গেট 90-র উপরে থাকলেই আমরা খুশি থাকা যেতে পারে। কারণ বেশি অক্সিজেন দেওয়া কিন্তু ঠিক না, কারণ বেশি অক্সিজেন দিলে পরে কিন্তু অক্সিজেন ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে কিন্তু আরো ড্যামেজ করতে পারে, ক্ষতি করতে পারে। কাজে অক্সিজেন অতিমাত্রা কিন্তু ভালো নয়। এবং প্রেগনেন্ট উইমেন এবং 94 এর উপরে রাখতে হবে। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে, মডারেট পেশেন্টের ক্ষেত্রে প্রনিং করে রাখতে হবে। প্রন পজিশন, এওয়েক প্রনিং, আমরা জানি এটা 4 থেকে 6 ঘন্টা প্রতিদিন এই প্রনিং করে আমরা ডিভাইডেড ইন শর্ট পিরিয়ডস ওভার দি ডে আমাদের এটা করতে হবে। মডারেট কেসে থ্রম্বোপ্রোফাইলেক্সিস করতে হবে। ডোজ হচ্ছে মাইল্ডের মতোই 40 মিলিগ্রাম ওডি। ওবেস পেশেন্টের ক্ষেত্রে যাদের BMI 40 তাদের বিডি করে দিব 40 মিলিগ্রাম। ক্রিয়েটিন ক্লিয়ারেন্স যদি 30 এর নিচে হয় তাহলে 20 মিলিগ্রাম করে দিব, একই রকম, জাস্ট মাইল্ডের মতোই। তবে এখানে ডিউরেশন সম্পর্কে বলা আছে যে কতদিন দিব, এটা হচ্ছে টিল ডিসচার্জ অর ফর 7 days হুইচ এভার ইজ লঙ্গার। তাহলে আমরা প্যারেন্টারাল দিব হচ্ছে 7 দিন দিব, অথবা সে যদি 5 দিন থেকে বাসায় চলে যায় তাকে 7 দিন দিব, আর যদি হাসপাতালে 9 দিন থাকে তাহলে 9 দিন দিব, যেটা লম্বা। সেই ডিউরেশন পর্যন্ত আমরা ইন্ট্রাভেন মানে প্যারেন্টারাল দিব, ফলোড বাই ওরাল রিভারক্সামান 10 মিলিগ্রাম ডেইলি, অথবা এপিক্সাবান 2.5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 1 মান্থ। এই 1 মান্থটা কিন্তু আবার একদম রিজিড কোনো রুলস না, বিকজ এখানে এভিডেন্স খুব একটু লুজ এভিডেন্স আছে, খুব মানে হাই কোয়ালিটি এভিডেন্স নাই যে কতদিন আমরা দিব। এইটা নির্ভর করতেছে যে পেশেন্টের রিস্ক অফ থ্রম্বোএম্বোলিজমের উপরে, এবং এটা ক্লিনিশিয়ানের ডিসক্রিপশনের উপরে বেস করে আমরা এইটা ডিউরেশনটা ঠিক করব। মডারেট কেসে অ্যান্টিভাইরালটা বলা হচ্ছে যে রেমডেসিভির শুড বি ইউজড উইদিন 10 days অফ সিমটম। মডারেট কেসে রেমডেসিভির ইন্ডিকেশনগুলোর কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করে এখানে দিয়ে দিচ্ছি। 10 দিনের পরে কিন্তু আর দেওয়া যাবে না, উইদিন 10 days অফ সিমটম অনসেট, এবং এটা কনসালটেন্টের ডিসক্রিপশনে থাকবে। সব হসপিটালাইজ পেশেন্টের অবশ্যই হসপিটালাইজড হতে হবে দেওয়ার জন্য, এবং পেশেন্ট হাইপক্সিক থাকতে হবে, SpO2 লেস দেন 93%, ব্রিদিং ডিফিকাল্টি, হু নিডস অক্সিজেন। এই কয়েকটা ক্রাইটেরিয়া মেনটেন করার জন্য বলা হচ্ছে যে হসপিটালের ভর্তি পেশেন্টের ক্ষেত্রে 10 দিনের মধ্যে হতে হবে, হাইপক্সিক হতে হবে, কনসালটেন্ট সিদ্ধান্ত নেবে। সব পেশেন্টকে যে দিতে হবে হয়তো তাও নাও হতে পারে, তবে হাইপক্সিক পেশেন্ট হয়ে গেলে দেওয়ার ইন্ডিকেশন রয়ে গেছে, এবং যাদের অক্সিজেন দরকার হয়। মডারেট কেসে স্টেরয়েড দেওয়ার ইন্ডিকেশন হচ্ছে এটা দিতে হবে in those patients having respiratory distress এবং becoming hypoxic, SpO2 less than or equal to 93। ঠিক এর মতোই এই যে অ্যান্টিভাইরাল ড্রাগ যে আমরা রেমডেসিভির দিচ্ছি যে যেটুক হাইপক্সিয়াতে, এখানেও সেই একই রকম, এই হাইপক্সিয়াতে আমরা স্টেরয়েড শুরু করে দিব। মডারেটে ডোজ হচ্ছে ওরালি 6 মিলিগ্রাম ওরালি ডেইলি। অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই আনলেস দ্যার ইজ ইনফেকশন। ইনভেস্টিগেশন আমরা এগুলো করব, সিবিসি, সিআরপি, যেগুলো ল্যাব ইনভেস্টিগেশনস যেগুলো আমরা করব, ডিডাইমার, LDH, সিরাম ফেরিটিন, serum creatinine, ALT, chest X-ray PAView, HSCT scan of the chest, or other markers as per treating clinician's decision. এগুলা পেশেন্টগুলা সিভিয়ার মানে মডারেট কেস থেকে সিভিয়ারের দিকে যাচ্ছে কিনা, খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা দেখার জন্য আমরা ইনভেস্টিগেশন পিরিয়ডিক্যালি আমরা করব। সিভিয়ার কেসের ম্যানেজমেন্ট হচ্ছে এটাও সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট ফর কাফ এন্ড ফিভার। এখানে আরো বেশি অক্সিজেন দরকার হয়। Escalate oxygen flow as per patient's SpO2 and degree of respiratory illness. এবং এখানে চেঞ্জ অফ অক্সিজেন ডেলিভারি ডিভাইস লাগে as required to maintain SpO2। যেমন নেজাল ক্যানুলা দিয়ে কিন্তু আপ টু 5 লিটার পর্যন্ত দেওয়া যায়। এতে যদি দেখা যায় না হয় তখন অক্সিজেন মাস্ক দিয়ে দিতে হবে 6 to 10 লিটার যেটা দিয়ে দেওয়া যায়। এটাতে কাজ না হলে নন রিব্রাদার ব্যাগ উইথ রিজার্ভার ব্যাগ, এটা দিয়ে কিন্তু
10 to 15 লিটার পর্যন্ত দেওয়া যায়। এনি পেশেন্ট উইথ ইমার্জেন্সি সাইন্স ডিউরিং রিসাসিটেশন তার টার্গেট হচ্ছে 94 এর উপরে রাখতে হবে, এবং স্টেবল হয়ে গেলে রিসাসিটেশন কমপ্লিট হয়ে গেলে তার টার্গেট 90 এর উপরে রাখতে হবে, এবং প্রেগন্যান্ট উইমেনের 90 to 95% আগের মতোই এটা এরকম রাখতে হবে। এটা একটা ছবি দেখানো হচ্ছে নাজাল ক্যানুলা, যেটা দিয়ে 5 লিটার পর্যন্ত দেওয়া যায়। এটা একটা ফেস মাস্কের ছবি, যেটা দিয়ে 6 থেকে 10 লিটার পর্যন্ত দেওয়া যায়। নন রিব্রেদার মাস্ক, এটা দিয়ে 10 to 50 লিটার পর্যন্ত পার মিনিট পর্যন্ত দেওয়া যায়, এবং হাই ফ্লো নাজাল ক্যানুলা 60 to 70 লিটার পার মিনিট পর্যন্ত দেওয়া যায়। দিস আর দ্য অক্সিজেন ডেলিভারি ডিভাইসেস। এবং আমাদের গাইডলাইনে বলা আছে যে সিকোয়েন্সিয়াল ইউজ অফ delivery devices in the management of severe COVID. যে নাজাল ক্যানুলা 1 থেকে 5 লিটার পার মিনিটে আমরা দিব। তাতে যদি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন 88 এর নিচে থাকে, তখন আমরা ফেস মাস্কে যাব। এটা দেওয়ার পরেও যদি দেখা যায় যে 88 এর নিচে থাকে, তখন রিব্রেদার মাস্কে যাব, নন রিব্রেদার মাস্কে যাব। এটাতে যাওয়ার পরেও যদি দেখা যায় যে 88 এর নিচে থাকে SpO2, তখন হাই ফ্লো নাজাল ক্যানুলাতে যাব। তাতেও যদি কাজ না হয় NIV, তাতেও কাজ না হলে মেকানিক্যাল ভেন্টিলেশন। এরকম ভাবে সিকোয়েন্সিয়াল ইউজের কথা বলা হয়েছে। সিভিয়ার কেসের ম্যানেজমেন্ট আমরা কন্টিনিউ করছি। প্রনিং পজিশনে আমরা রাখবো এখানে পেশেন্টকে 4 থেকে 6 ঘন্টা পার ডে। সিভিয়ার ডিসমিক যদি থাকে বা অন্য কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে, তাহলে আমরা অ্যাভয়েড করব। সেই ক্ষেত্রে ল্যাটারাল পজিশনে বা সিটিং পজিশনে আমরা রাখবো। এইভাবে প্রনিং পজিশন করতে হয়। এটা একটা প্রোটোকল দেখানো হচ্ছে, প্রনিং এর প্রোটোকল, যে 30 মিনিট থেকে 2 ঘন্টা ডিউরেশনে আমরা লাইং করব ফুললি প্রন পজিশনে, বেড ফ্ল্যাট অবস্থায়। 30 মিনিট থেকে 2 ঘন্টা এটা রাইট সাইডে থাকবে, রাইট ল্যাটারাল পজিশনে। 30 মিনিট থেকে 2 ঘন্টা সিটিং আপ, 30 থেকে 60 ডিগ্রি বেডটা অ্যাডজাস্ট করা থাকবে, হেড এন্ড অফ দ্য বেড 30 থেকে 60 ডিগ্রি থাকবে, এই অবস্থায় সিট আপ করে 2 ঘন্টা থাকবে, 30 মিনিট থেকে 2 ঘন্টা। তারপরে 30 মিনিট থেকে 2 ঘন্টা লাইং অন দ্য লেফট সাইড, আগে ছিল রাইট সাইড, এখন লেফট সাইড। 30 minutes to 2 hours lying prone position again, এবং এই সাইকেলটা কন্টিনিউ করতে থাকবে। This proning is very important for oxygenation. এটা করলে দেখা যায় অনেক সময় কম অক্সিজেন দিয়েই কিন্তু তার অক্সিজেনেশনটা মেইনটেইন করা যায়। এর কেসে আমরা স্টেরয়েড দিব, এখানে মডারেট কেসে কিন্তু আমরা স্টেরয়েড ওরালি দিয়ে দিলাম, কিন্তু এখানে অক্সাডেক্স পাওয়া যায়। এটা 1.5 এম্পুল আইভি ডেইলি দিতে হবে, 1.5 এম্পুল, 1.5 এম্পুল আইভি ডেইলি ফর 7 to 10 days। পেশেন্টের আমরা ইউভোলিমিয়া মেইনটেইন করব, ফ্লুইড ওভারলোড অ্যাভয়েড করব, এবং অ্যান্টিকোগুলেশন দিব। অ্যান্টিকোগুলেশন হচ্ছে লো মলিকুলার হেপারিন স্ট্যান্ডার্ড ডোজে আমরা দিব, এখানে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, এবং ব্লিডিং রিস্ক আমরা অ্যাসেস করে দিব। যারা এল্ডারলি পিপল, হেপাটিক ইনসাফিসিয়েন্সি যাদের আছে, রেনাল ইনসাফিসিয়েন্সি যাদের আছে, এবং যাদের প্রিভিয়াস ব্লিডিং ডিসঅর্ডার আছে, তারা কিন্তু হাই ব্লিডিং রিস্কে আছে। এটা কিন্তু মাইন্ডফুল থাকতে হবে। এবং আমরা কিন্তু এখন দেখতেছি যে অ্যান্টিকোগুলেন্ট কিন্তু অনেকেই ওভারডোজে নিয়ে নিচ্ছে। সো দিস শুড নট বি ডান। থ্রোম্বোপ্রোফাইল্যাক্সিস মাস্ট বি টেকেন প্রোফাইল্যাক্টিক ডোজ। প্রোফাইল্যাক্টিক ডোজ কিন্তু থেরাপিউটিক ডোজের চেয়ে কম। আমরা পরে আরেকটা টেবিলে আমরা দেখাবো ডোজগুলো আরো বিস্তারিত। There is lack of high quality evidence of therapeutic even severe কেসেও কিন্তু হাই কোয়ালিটি এভিডেন্স নাই যে থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন দিলে তাদের ভালো হয়। বলছে যে থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন অর্থাৎ 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 12 আওয়ারলি, এটা হচ্ছে থেরাপিউটিক অ্যান্টিকোগুলেশন। এটা দিব অনলি ইফ দ্য পেশেন্ট হ্যাজ প্রোভেন অর সাসপেক্টেড থ্রোম্বোএম্বোলিজম। আর এটা কিন্তু ইন্টারমিডিয়েট ডোজ 1 মিলিগ্রাম পার কেজি পার ডে, অথবা 0.5 মিলিগ্রাম পার কেজি 12 আওয়ারলি। তাহলে আমরা সিভিয়ার কেসে গাইডলাইন বলছে যে 1 মিলিগ্রাম পার কেজি পার ডে দেওয়ার জন্য। যদি থ্রোম্বোএম্বোলিক ম্যানিফেস্টেশন থাকে, তাহলে ফুল থেরাপিউটিক ডোজ দিতে হবে। আর ডিউরেশনটা মডারেট কেসে যেরকম বলা হয়েছে সেরকম। অ্যান্টিভাইরাল রেমডেসিভির মডারেট কেসে যেরকম ইন্ডিকেশনে বলা হয়েছে ঠিক এরকমই, যে 10 দিনের মধ্যে দিতে হবে, হসপিটালাইজড হতে হবে, কনসালটেন্টের ডিসক্রিপশনে দিতে হবে, হাইপক্সিয়া যাদের আছে তাদের ক্ষেত্রে। অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন প্রুভেন হয় তাহলে দেব, না হলে দেব না। এখানেও বিভিন্ন ল্যাব ইনভেস্টিগেশন আমরা করব, যেগুলা পেশেন্টের বিভিন্ন অর্গান ফেলিউর কিংবা কোগুলেশন বা মানে সাইটোকাইন রিলিজ সিনড্রোম আছে কিনা সেগুলো অ্যাসেস করা, সেপসিস স্ক্রিন করা, এবং এখানে সিটি স্ক্যান অফ দ্য চেস্ট মানে রুটিনলি অ্যাডভাইস করবো না, যদি দরকার হয় তাহলে আমরা এখানে
হয়তো করা লাগতে পারে, এন্ড দিস ইজ আন্ডার ক্লিনিশিয়ানস ডিসিশন। ক্লিনিশিয়ান যদি ট্রিটিং ক্লিনিশিয়ান যদি মনে করে তাহলে আমরা এই পরীক্ষাগুলো করব। এবং মনিটরিং অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা যে স্টেজে পেশেন্ট আছে সেই স্টেজ থেকে পরের স্টেজে খারাপের দিকে যাচ্ছে কিনা এই পেশেন্টের ফ্রিকুয়েন্ট মনিটরিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। মনিটরিং যদি ভালো হয় তাহলে পেশেন্ট কিন্তু খারাপ হয়ে যাওয়ার আগেই আমরা কিন্তু বুঝতে পারবো। এইগুলা কিছু ক্লিনিক্যাল প্যারামিটার এবং কিছু ইনভেস্টিগেশন প্যারামিটার দিয়ে আমরা মনিটর করব, যেমন লেভেল অফ কনসাসনেস, মানে অল্টার্ড মেন্টাল স্টেট হয়ে গেল কিনা, রেসপিরেটরি রেট, ফাস্ট ব্রিদিং অ্যাপিয়ার করলো কিনা, অক্সিজেন স্যাচুরেশন কত আছে, লেভেল অফ সাপ্লিমেন্টাল অক্সিজেন বেশি হচ্ছে কিনা, বেশি যাচ্ছে কিনা, আমরা বেশি অক্সিজেনেশন যাতে না করি সেটাও দেখতে হবে, টেম্পারেচার কেমন, ব্লাড প্রেশার কেমন, হার্ট রেট, ইউরিন আউটপুট, এগুলো দিয়ে আমরা মনিটর করব। এবং ইনভেস্টিগেশন গুলা কি করবো, এটা ডিপেন্ডস অন ক্লিনিক্যাল প্যারামিটার, ক্লিনিক্যাল সিচুয়েশনের উপরে ভিত্তি করে যে ইনভেস্টিগেশন দরকার সেগুলো আমরা পিরিয়ডিক্যালি করব টু মনিটর দ্য পেশেন্ট, যাতে করে আমরা পেশেন্টের সেপসিস কিংবা ডিআইসি বা যে কোনো অর্গান ড্যামেজ, ডিসফাংশন এগুলা আগে থেকে আমরা আন্দাজ করতে পারি এবং চিকিৎসা করতে পারি। এখানে অ্যান্টিকোগুলেশনটা আরেকটু সংক্ষেপে একসাথে আমরা একটু বলার চেষ্টা করছি, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্য ম্যানেজমেন্ট অফ কোভিড-19 পেশেন্টস। 3 ধরনের ডোজ আছে অ্যান্টিকোগুলেশনের, যেটা লো মলিকুলার ওয়েট হেপারিন অর্থাৎ অ্যানক্সাপারিন দিয়ে আমরা করে থাকি। একটা হচ্ছে প্রোফাইল্যাকটিক ডোজ, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডোজ, একটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। প্রোফাইল্যাকটিক ডোজটা হচ্ছে 40 মিলিগ্রাম সাবকিউটেনিয়াসলি ওডি, এক বেলা 40 মিলিগ্রাম। যদি বিএমআই 40-এর উপরে না হয় তাহলে এই একই ডোজই চলবে। আর যদি 0.5 মিলিগ্রাম পার কেজি 12 আওয়ারলি অথবা 1 মিলিগ্রাম পার কেজি পার ডে হয় তাহলে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট ডোজ। এটাকে অনেক সময় বলা হয় যে ইন্টেন্সিভ প্রোফাইল্যাকটিক ডোজও বলা হয়। ইন্টেন্সিভ প্রোফাইল্যাকটিক ডোজ আর প্রোফাইল্যাকটিক ডোজ হচ্ছে এটা, এর চেয়ে একটু বেশি। আর থেরাপিউটিক ডোজ হচ্ছে 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট সাবকিউটেনিয়াসলি বিডি 12 আওয়ারলি। তো আমাদের ইন্ডিকেশন হচ্ছে যে মাইল্ড কেস যেগুলা উইথ আনকন্ট্রোলড কোমরবিড কন্ডিশনস বা প্রোথ্রম্বোটিক স্টেট বা মডারেট কেস, এদের ক্ষেত্রে আমরা এই প্রোফাইল্যাকটিক ডোজে আমরা দিব। সিভিয়ার কেসে আমরা ইন্টারমিডিয়েট ডোজ দিব। এবং যাদের ক্রিটিক্যাল কেস আছে, ক্রিটিক্যাল কেস তাদেরকে আমরা কিন্তু ফুল থেরাপিউটিক ডোজ দিব। যাদের প্রোভেন থ্রম্বোএম্বোলিজম আছে বা ক্লিনিক্যাল সাসপিশন অফ থ্রম্বোএম্বোলিজম আছে তাদেরকে আমরা কিন্তু এই থেরাপিউটিক ডোজে দিব আমরা। স্টেরয়েডটা যেটা আমরা একটু আগে বললাম যে মাইল্ড, মডারেট, সিভিয়ার কেস, ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম দিতে হবে। ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টের ক্ষেত্রে যদি এআরডিএস ডেভেলপ করে তাহলে হাই ডোজ লাগবে। মিথাইল পেনিসিলিন বলা হচ্ছে 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 12 আওয়ারলি, অথবা ডেক্সামেথাসোন 20 মিলিগ্রাম আইভি ডেইলি ফর 5 days, and then টেপার করে নিয়ে আসতে হবে 10 মিলিগ্রাম আইভি ডেইলি ফর 5 days, and then 5 মিলিগ্রাম আইভি ডেইলি ফর 5 days। এই 15 দিনের একটা কোর্স দেওয়া হচ্ছে। রিফ্র্যাক্টরি সেপসিস যদি হয় তাহলে হাইড্রোকর্টিসন 50 মিলিগ্রাম আইভি 6 আওয়ার। সাইটোকাইন রিলিজ সিনড্রোম যদি হয় তাহলে মিথাইল পেনিসিলিন 1 to 2 মিলিগ্রাম পার কেজি 12 আওয়ারলি, অথবা ডেক্সামেথাসোন 10 মিলিগ্রাম 6 আওয়ারলি দিতে হবে। So these are the different dosage guideline of steroid in critical care patients. আমরা এখন এই যে ড্রাগগুলি আলোচনা করলো সে তার বাইরে আদার ড্রাগস এর কিছু রিকমেন্ডেশন আছে কি নাই, এগেইনস্টে বা পক্ষে কি কি আছে এগুলো একটু আলাপ করব। টোসিলিজুম্যাব যেটা একটা IL-6 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, আমরা জানি যে এখানে হাইটেড বা অগমেন্টেড সিস্টেমিক ইনফ্লামেশন হয় এবং এই সাইটোকাইন গুলা বেশি রিলিজ হয়ে কিন্তু ইনফ্লামেশন গুলিকে অগমেন্ট করে এবং পেশেন্টের সিভিয়ার বা ক্রিটিক্যাল ডিজিজ হয়ে যায়। তো সেই জন্য টোসিলিজুম্যাব ইজ ইন্ডিকেটেড। কোথায় ইন্ডিকেটেড আমরা একটু দেখে নেই। These are given only for severe or critical COVID-19, but it should not be routinely used in these cases. এই সমস্ত ক্ষেত্রেরও আবার সিলেক্টিভ ক্ষেত্রে যেখানে দেওয়া হবে, কোথায় দেওয়া হবে বলছে যে কনসালটেন্টের সুপারভিশনে দিতে হবে অনলি, এবং যেখানে পরে আলোচনা পরে আসতেছে যে ক্লিনিক্যাল এবং এই বায়োকেমিক্যাল কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা টোসিলিজুম্যাব দিব। কি কি ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল ক্রাইটেরিয়া আছে যেখানে আমরা টোসিলিজুম্যাব দিব, ইন্ডিকেশনটা আমরা দেখছি যে 18 বছরের বেশি অ্যাডাল্ট যারা সিসিউতে অ্যাডমিট হয়েছে 24 ঘন্টা উইদিন লাস্ট 24 আওয়ার্স, মানে ভর্তি হয়েছে একদিনের মধ্যে, অর্থাৎ আইসিইউতে যদি বেশ লেট অনেকদিন ধরে থাকে তাহলে দিলে কোনো লাভ হয় না। প্রথম আইসিইউতে ঢোকার পরপরই যদি ইন্ডিকেশন হয় তাহলে দিতে হবে। and who require invasive mechanical ventilation or non-invasive mechanical ventilation NIV অথবা high flow nasal cannula needing more than 30
liter per minute of oxygen and FiO2 more than 0.4 এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে আমরা তাকে tocilizumab দেব এবং ডোজিং হচ্ছে consider only one dose at 8 mg per kg maximum 800 mg per dose এবং can be repeated after 12 to 24 hours if no clinical improvement maximum 2 dose এর বেশি কিন্তু দেওয়া যাবে সো এই সিভিয়ার এবং ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা তাকে tocilizumab অর্থাৎ IL-6 ইনহিবিটর আমরা দিব এবং দেওয়ার সময় উই মাস্ট বি মাইন্ডফুল অফ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ tocilizumab যেমন সিভিয়ার সিগনিফিকেন্ট ইমিউনোসাপ্রেশন পার্টিকুলারলি ইন দোজ উইথ এ হিস্ট্রি অফ রিসেন্ট ইউজ অফ আদার বায়োলজিক ইমিউনোমodulating ড্রাগস এলটি যদি 5 গুণ বেশি হয় আপার নরমাল লিমিটের হাই রিস্ক অফ জিআই পারফোরেশন যদি থাকে আনকন্ট্রোলড সিরিয়াস ব্যাকটেরিয়াল অর ফাঙ্গাল ইনফেকশন যদি থাকে অ্যাবসলিউট নিউট্রোফিল কাউন্ট যদি 500 এর নিচে থাকে এবং প্লেটলেট কাউন্ট যদি 50,000 নিচে থাকে তাহলে কিন্তু আমরা tocilizumab দিব না কাজে tocilizumab দেওয়ার এই মানে একটা নির্দিষ্ট কিন্তু সুনির্দিষ্ট গাইডলাইন আছে baricitinib এটা একটা জেনাস কাইনেস বা জ্যাক ইনহিবিটর বলা হয় এগুলা সাইটোকাইন গুলা যে আমাদের শরীরে যে তাদের পারটারবেটিং অ্যাক্টিভিটি শো করে এইটা সাইটোকাইন গুলা ইন্ট্রাসেলুলারলি ব্লক করে দিতে পারে এই baricitinib যে সাইটোকাইন গুলা তাদের খারাপ কাজগুলা মানে করতে পারে না ইনহিবিট করে তাদের মানে অ্যাক্টিভিটি গুলা সাইটোকাইনস এর অ্যাক্টিভিটি গুলা ইনহিবিট করে baricitinib may be given in hypoxic patient where steroid cannot be used যেখানে স্টেরয়েড ইউজ হয় এবং হাইপক্সিয়া আছে সে সমস্ত ক্ষেত্রে দিলে ভালো হবে কিনা এই সম্পর্কে ট্রায়াল চলতেছে কিন্তু এখনো ভালো কোয়ালিটি এভিডেন্স কিন্তু আমাদের হাতে নাই এখন পর্যন্ত যেটা বলা হচ্ছে হাইপক্সিক পেশেন্ট কিন্তু সে তাদের কিন্তু স্টেরয়েড দেওয়া ইন্ডিকেটেড কিন্তু ডিউ টু সাম রিজন ইমিউনোসাপ্রেশন বা তার ভেরি আনকন্ট্রোল ডায়াবেটিস যার কারণে স্টেরয়েড দেওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে baricitinib আমরা দিব ডোজ হচ্ছে 4 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি ফর 14 ডেজ এবং দে শুড বি গিভেন অ্যালং উইথ রেমডেসিভির কারণ যে সমস্ত ক্লিনিক্যাল ডাটা ক্লিনিক্যাল ট্রায়াল থেকে এই ইন্ডিকেশনটা তৈরি করা হয়েছে সে সমস্ত ট্রায়ালে এই baricitinibটা রেমডেসিভিরের সাথে কিন্তু দেওয়া হয়েছিল সেই স্টাডি সাবজেক্টদেরকে সেজন্য এই রেমডেসিভিরের সাথে এটা ইউজ করতে হবে there is no room for using baricitinib alone মানে remdesivir ছাড়া alone unless under a specific clinical trial convalescent plasma therapy it is no longer recommended এটা এখন রিকমেন্ড করা হয় ivermectin আমরা এখনো অনেকে লিখে চলছি but there is till date no quality evidence suggesting any role of ivermectin in treating in any grade of severity or preventing COVID-19 it can be used only in the context of clinical trial একটা নতুন ড্রাগ আছে bevacizumab এটা হচ্ছে VEGF recombinant humanized monoclonal antibody এবং এখানেও কোনো হাই কোয়ালিটি এভিডেন্স নাই যে এটা আমরা ইউজ করব hydroxychloroquine এবং erythromycin there is no evidence that antimalarial drug hydroxychloroquine are effective either alone or in combination with erythromycin in the treatment or for prophylaxis of COVID-19. The combined use of these drugs increase toxicity and they may cause arrhythmia. So, erythromycin, chloroquine, বা hydroxychloroquine এগুলি ইউজ করার ব্যাপারে কোনো রিকমেন্ডেশন নাই and they may be rather harmful. Favipiravir, this is a drug used in influenza and have unknown efficacy in COVID-19. কাজে এখানেও ব্যবহার করার কোনো যুক্তি নেই সো এই সমস্ত ড্রাগগুলো আমরা করলাম আমরা প্রেজেন্টেশনের শেষ দিকে চলে আসছি আর দুইটা স্লাইড আছে যে ডিসকন্টিনিউয়েশন অফ ট্রান্সমিশন বেসড প্রিকশন ইনক্লুডিং আইসোলেশন এন্ড রিটার্ন টু ওয়ার্কপ্লেস ক্রাইটেরিয়া যে কখন তারা ওয়ার্কপ্লেসে ফেরত যাবে এবং কখন থেকে এই ট্রান্সমিশন বেসড প্রিকশন গুলো আমরা ডিসকন্টিনিউ করব অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট যারা জাস্ট টেস্ট করে পজিটিভ হয়েছে কোনো সিম্পটম নাই তাদের 10 ডেজ আফটার স্যাম্পল কালেকশন যারা সিম্পটোমেটিক মাইল্ড পেশেন্ট যারা তাদের 14 days after symptom onset provided the patient has no fever and decreased respiratory symptom for 3 days যারা hospitalized patient তাদের ক্ষেত্রে বলা হচ্ছে 21 days after symptom onset provided patient has no fever and decreased respiratory symptom for 3 days discharge criteria হচ্ছে এটা যে resolution of fever without the use of antipyretics such as paracetamol and significant improvement in the respiratory symptoms যেমন cough shortness of breath for at least 3 days 3 দিন ধরে এই ধরনের জিনিস থাকবে না এবং অ্যান্টিপাইরেটিক ইউজ করা ছাড়াই তাদের জ্বর নাই
এই অবস্থা যদি থাকে তাহলে আমরা ডিসচার্জ করে দিব। দেয়ার ইজ নো নিড ফর রিটেস্টিং। আমরা পরে মানে আবার অনেকে কিন্তু ভাইরাস নেগেটিভ হয়ে গেছে কিনা এটা আমরা টেস্ট করি। পরিষ্কার বলা আছে দেয়ার ইজ নো নিড অফ রিটেস্টিং the patient to give discharge hospital. রিটেস্ট করার কোনো প্রয়োজন নেই। ফর সিভিয়ার দিতে হবে, সেই ক্ষেত্রে কনসালটেন্টের যে পরামর্শ সেই মতো তাকে কিন্তু ছুটি দিতে হবে। থ্যাংক ইউ all for patient sharing, and I apologize for the disturbed presentation due to internet problem. Thank you. Thank you, Shishir Bashar, for your excellent presentation. Now this session is open for question and answer session. আমি কি আউট হয়ে যাব এখান থেকে? ইয়ে করব, স্টপ শেয়ারিং দিয়ে দিই না? হ্যাঁ, স্টপ শেয়ারিং দিয়ে দেন, তাহলে আমরা সবাই আপনারা দেখতে পারবো। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে একটা কোশ্চেন দেখতেছি। প্রথম একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা হতেছে during the bleeding manifestation like epistaxis or hematemesis, what is the role or indication of enoxaparin? এরকম একটা কোশ্চেন ছিল। আছে, আমি দেখছি যে what is the approach to use anticoagulant if there is bleeding like epistaxis, hematuria, hemoptysis and D-dimer also raised. এই সমস্ত ক্ষেত্রে ব্লিডিংটাকে গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই এনক্সাপারিন আমরা বন্ধ রাখবো। বন্ধ রেখে কি কারণে হেমাচুরিয়া, এপিস্টেক্সিস এগুলা ঘটতেছে সেটা আমরা বের করব। এটা কি কারণে হচ্ছে সেটা বের করে সেটা চিকিৎসা করার চেষ্টা করব এবং ওই পার্টিকুলার পেশেন্টের কনটেক্সটে সিদ্ধান্ত নিতে হবে। স্যার, আমি একটু সাপ্লিমেন্ট করি। হ্যাঁ প্লিজ। ইফ যদি কেউ ক্লোপিডোগ্রেল বা ইকোস্প্রিন পেয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়তো একটা আমরা বন্ধ করতে পারি। সেই কথাটা একটু আপনি সাপ্লিমেন্টেশন করে দেন স্যার। হ্যাঁ ঠিক আছে, রাইট। আপনি ঠিকই বলছেন যে অনেক পেশেন্ট দেখা যায় যে ক্লোপিডোগ্রেল অ্যাসপিরিন পাচ্ছে, তার সাথে এনক্সাপারিন পাচ্ছে, ব্লিড তখন এরকম এপিস্টেক্সিস হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই প্লেটলেটটা বন্ধ করে দিতে হবে। ইউ আর রাইট। থ্যাংক ইউ ডক্টর মেজবা। Sorry. Next question is, if patient develop thrombocytopenia, then what should be the management plan? কি বলছেন? প্রশ্নটা আবার শুনতে হবে। If patient develop thrombocytopenia, then what will be the management? আচ্ছা, এখানে মানে থ্রম্বোসাইটোপেনিয়া যদি 50,000-এর নিচে না নামে তাহলে আমরা এনক্সাপারিন যে ডোজে আছে সেই ডোজে চালানোর জন্য গাইডলাইন বলতেছে। 50,000-এর নিচে নামলে পরে সেটা আমরা দেখব। তবে যদি হেপারিন পাওয়া অবস্থায় থ্রম্বোসাইটোপেনিয়া হয় তাহলে এইটা হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া কিনা, হিট কিনা সেটা দেখতে হবে এবং সেই ক্ষেত্রে হয়তো এনক্সাপারিন বন্ধ করে দিতে হবে বা হেপারিন বন্ধ করে দিতে হবে, দিয়ে আদার অ্যান্টিকোগুলেন্ট যেমন ফন্ডাপেরিনাক্স দেওয়ার ইন্ডিকেশন আছে এই সমস্ত ক্ষেত্রে আর কি। এবং অন্য কোনো কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হলো কিনা, কি কারণে হলো সেটার কারণ বের করতে হবে। অন্য কেউ যদি সাপ্লিমেন্ট করতে চান কাইন্ডলি করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ
স্যার আমি ডক্টর সাজ্জাদ বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। একটু একটা কথা বলতে চাইছি যে থ্রম্বোসাইটোপেনিয়ার কথা যেটা আসলো স্যার, এটা আমরা প্রায়ই কিন্তু এনকাউন্টার করি কোন রোগীর ক্ষেত্রে। তো মোস্ট ইম্পর্টেন্টলি দুইটা ডেঞ্জারাস যে ইস্যু মাথার মধ্যে চলে আসে স্যার, একটা অলরেডি বলছেন আপনি যে হেপারিন ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া। এটা বোঝাটা অনেকটাই সহজ হয় যে আমার ইনজেকশন সাইটে যদি কোনো দেখা যায় যে কোনো ব্লিডিং মার্ক, ইকাইমোসিস এরকম কিছু থাকে এবং হেপারিন দেওয়ার ডিউরেশনটা এবং থ্রম্বোসাইটোপেনিয়া তিনটা মিলাইলেই এটা মোটামুটি হয়ে যায়। আর একটা যেটা স্যার ইম্পর্টেন্ট, সাম পেশেন্টস অফ কোভিড বেসিক্যালি ক্রিটিক্যাল এবং সিভিয়ার কোভিড এর অনেক সময় ডিআইসি ডেভেলপ করে স্যার। এই জন্য প্লাটলেট কাউন্টটা কমে গেলে এই পেশেন্টের ডিআইসিটা ডেভেলপ করতেছে কিনা স্যার, সেটা মনে হয় খুব যত্ন করে দেখা দরকার স্যার। এটা আমার মতামত স্যার। ওকে স্যার, রাইট, সেটা ঠিকই আছে। আরেকটা হচ্ছে যে পাশাপাশি এর সাথে তার ডেঙ্গু হয়ে গেল কিনা। ইদানিং ডেঙ্গু হচ্ছে ঢাকায়, ডেঙ্গু আর কোভিড একসাথে যদি হয় তাহলে ওইটা হতে পারে ডেঙ্গি ভাইরাস। স্যার হ্যালো, বলেন হ্যাঁ জাভেদ বলেন। আমরা কিন্তু স্যার প্রায় সাজ্জাদ যেটা বললো এই ধরনের পেশেন্ট পেয়ে থাকতেছি যে একই সাথে যেমন প্লেটলেট কাউন্ট কমে যাচ্ছে, সেক্ষেত্রে হেপারিন ইনডিউসড হতে পারে, সেটাও চিন্তা রাখি। সেক্ষেত্রে আমরা অনেক সময় স্যার প্রথম মিন টাইম এপিটিটি ইফ পসিবল ঢাকা থেকে ফিব্রিনোজেন আনা করায়া তারপর আমরা কনফার্ম করার চেষ্টা করি যে এই রুগীটা কোনো কারণে ডিআইসি টার্ন নিচ্ছে কিনা। এবং আমরা স্যার ক্রিটিক্যাল কেয়ার সেটিং এ প্রায়শই কিন্তু স্যার ডিআইসি পেশেন্ট পাচ্ছি, এবং ডিআইসি পেশেন্ট ম্যানেজ করতে হচ্ছে, বিশেষ করে স্টেজ 4 ক্রিটিক্যাল ইলনেস যেগুলো পেশেন্ট থাকে সে সকল পেশেন্ট ক্ষেত্রে প্রায়ই আমরা প্লেটলেট কাউন্ট কম, পিটি এপিলিটি রেইজড পাই, এবং ডিআইসি আমরা যদি স্কোরিং করি স্যার, স্কোরিং করলে 3, 4 ইভেন 5 পাই স্যার। শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, হ্যাঁ থ্যাংক ইউ জাভেদ, শুনতে পাচ্ছি তোমার কথা। জি স্যার, এই জন্য জি স্যার, তাছাড়া স্যার আমাদের মাথায় তখন আরো এডিশনাল ইনফরমেশন থাকে যে ডেঙ্গু এবং পেশেন্ট সেপসিস টার্ন নিছে, এই সকল বিষয় বিবেচনা করে স্যার আমরা পরবর্তী ক্লিনিক্যাল সেটিং এ সিদ্ধান্ত নিয়ে নিই স্যার। ঠিক আছে ইউ আর রাইট স্যার। নেক্সট আরেকটা ইন্টারেস্টিং কোশ্চেন আসছে, সেটা হইতেছে স্যার, in managing a patient we sometimes see that some patient develop acute ischemic stroke or suspected pulmonary embolism despite getting therapeutic anticoagulation. জি স্যার। এখানে আমার একটু বলে নেই, আচ্ছা জাভেদ বলবেন। না স্যার আপনি বলেন স্যার। হ্যাঁ না বুঝছি, পালমোনারি এম্বোলিজম আসলে মানে এটা খুব কমন না। বইপত্রে যে বিভিন্ন দেশের একটা পালমোনারি এম্বোলিজমের উপরে আমি একটা রিভিউ আর্টিকেল এর মধ্যে পড়ছি যে মেসিভ পালমোনারি এম্বোলিজম অতটা কমন না যতটা কমন মনে করা হয়। বলা হয়েছে যে নর্মাল পপুলেশনে যতটা হয় তার চেয়ে 6 টাইমস মোর কমন। এই হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মেসিভ পালমোনারি এম্বোলিজম, যেটা খুব লাইফ থ্রেটেনিং পালমোনারি এম্বোলিজম, সেটা প্রেজেন্টেশন হচ্ছে যে পেশেন্ট হঠাৎ করে খারাপ হয়ে যাবে। পেশেন্ট স্টেবল ছিল মোটামুটি ভাবে, হঠাৎ করে তার অক্সিজেন ফল করে যাচ্ছে, পেশেন্ট কোলাপস করে যাচ্ছে, হঠাৎ করে খারাপ হয়ে যাবে। যদি এরকম হয় তখন তাকে সাসপেক্ট করতে হবে এবং তখন আদার অন্য কিছু ক্রাইটেরিয়া দেখে বা হয়তো ডায়াগনোসিসের দিকে যেতে হবে। এছাড়া কিন্তু পালমোনারি এম্বোলিজম ডায়াগনোসিস মানে চট করে যে চিকিৎসা শুরু করে দেওয়া কিন্তু ঠিক হবে না। এই হলো আমার কথা। আর একটা হচ্ছে স্ট্রোক যদি হয় সেক্ষেত্রে তো ইসকেমিক স্ট্রোক যেটা ম্যানেজ করার যে মানে গাইডলাইন আছে সেই গাইডলাইন ভিত্তিকে ম্যানেজ করতে হবে। এখানে তো অ্যান্টিকোগুলেশন দেওয়াই আছে, এন্টি ম্যানেজমেন্ট অফ কোভিড-19 সেটা দেওয়া যাচ্ছে। আমি একটু অ্যাড করতে পারি? চাইলে বলেন। হ্যাঁ অজয় করেন, অ্যাড করেন। জি অবশ্যই। শিশিরদা যেটা বললো যে মেসিভ পালমোনারি এম্বোলিজম ক্লিনিক্যালি সাসপেক্ট করা হয়, এটাকে যদি আরেকটু আমরা রিএস্টাবলিশ করতে চাই তাহলে কিন্তু বেডসাইড ইকোর একটা রোল আছে খুব যথেষ্ট। যদি কেউ একটু সার্চ কোস্টাল দেখে আরবিটা দেখতে পারে এবং আরবি যদি হাইপোকন্ট্রাক্টাইল থাকে, হ্যাঁ টাপসিটার হেল্প দিতে পারে এবং মাইল্ড রেইজড অফ পালমোনারি আর্টেরিয়াল প্রেশার, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ওই ক্লিনিক্যাল সাসপিশনটাকে একটু ইন্টেন্সিফাই করা যেতে পারে পালমোনারি এম্বোলিজম।
বেড সাইড ইকোর একটা ভালো রোল আছে। স্যার আমি একটা পেশেন্ট এই মুহূর্তে ডিল করতেছি, আমাদের একজন কার্ডিওলজিস্টের শাশুড়িকে, যিনি স্যার 2 দিনের ভিতরে ডিটোরিয়েট করছে কন্ডিশন। তারপরে আমি মুশারল ভাইকে এনে ইকোকার্ডিওগ্রাফি করাই। মুশারল ভাই যেটা মাইল্ড রেস্ট অফ পিএইচ পালমারি প্রেশার রেস্ট যেটা ইনফরমেশন দিলেন, আরবি ডাইলেটেড বললেন, এবং আমাদের একটা স্ট্রং সাসপিশন এই মুহূর্তে ICU 9 আমাদের পেশেন্ট এখন আছেন। 2 থেকে 3 দিনের ভিতরে উনি 10 লিটার অক্সিজেন থেকে এখন 75 লিটার অক্সিজেনে আছেন। এবং আমাদের মোশাল ভাই আমাদের দুজনেরই সিদ্ধান্ত এটা সম্ভবত পালমারি এম্বলি, যদিও স্যার আমরা ফার্দার কোনো ইসিজিতে কোনো চেঞ্জ S1 QTT প্যাটার্নে পাই নাই, কিংবা আমাদের ফার্দার কোনো এনজিওগ্রাম বা এই ধরনের কোনো এস্টাবলিশ করার কত মানে ইকো করা ছাড়া আপাতত কোনো মানে জিয়ে নাই স্যার, অস্ত্র হাতে নাই স্যার। কিন্তু আমরা স্ট্রং সাসপিশন অনেক কেসে করি, কিন্তু যেসব পেশেন্টের পালমোনারি এম্বোলিজম সাসপেক্ট করি তাদের আউটকাম অধিকাংশ ক্ষেত্রেই স্যার ভেরি পুয়ার হয়। না এই ক্ষেত্রে যদি সাসপিশন করা হয় এবং যদি পেশেন্ট যদি মোটামুটি স্টেবল থাকে অক্সিজেন সাপোর্টে, দেন সিটি যদি করা যেতে পারে তো ওয়েল এন্ড গুড। সিটিপিএ করলে একদম এটা 100% সেনসিটিভ টু ডিটেক্ট। জি স্যার। হ্যাঁ, এক্ষেত্রে সিটিপিএ পেশেন্ট খুব খারাপ হওয়ার আগে এরকম সাসপিশন থাকলে, ইকোতে যদি সাসপিশন থাকে, পেশেন্ট যদি অক্সিজেন দিয়ে স্যাচুরেশন মেইনটেইন হয়, সাপ্লিমেন্ট অক্সিজেন দিয়ে, পোর্টেবল অক্সিজেন দিয়ে, সেক্ষেত্রে সিটিপিএ যদি করা ফেলতে পারে, আই থিংক এটা 100% সেনসিটিভ টু ডিটেক্ট। আমরা এই রোগীতে প্ল্যান করছিলাম স্যার, কিন্তু আসলে আলটিমেটলি মানে পেশেন্টটা এত দ্রুত, আমাদের ইকবাল ভাই শাশুড়ি দ্রুত পেশেন্টটা মানে 75 লিটার অক্সিজেন চলে গেছে। ঠিক আছে ডাক্তার জাভেদ, ওই অজয় স্যার যেটা বললেন, অজয় বাবু, যে আমি কিন্তু অনেকগুলো অজয় দিয়ে অনেক পালমোনারি এনজিওগ্রাফি করাইছি এবং গেটিং গুড রেজাল্ট, বুঝতে পারছেন স্যার? এটা আমাদের একটা অল্টারনেটিভ, যে সিটিপিএ করলে আমাদের মনে হয় এটা আমরা ডায়াগনোসিস করতে পারি। যেহেতু তুমি মাউন্ট রোডে আসো, মাউন্ট রোডে আসেন, ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারে। জি স্যার। মাউন্ট রোডে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি প্রফেসর, আপনি একটা জিনিসে আপনারা দৃষ্টি আকর্ষণ করছে যে আমরা স্টেরয়েড দিব না উইদিন 5 days 7 days, যেহেতু ভাইরাল রেপ্লিকেশন বেশি থাকে, কারণ ফার্স্ট 7 days ভাইরাল রেপ্লিকেশন বেশি থাকে, আমরা উই শুড অ্যাভয়েড স্টেরয়েড, সিস্টেমিক স্টেরয়েড। এখন if a patient comes with severe acute asthma or acute exacerbation of COPD, in that case what should we do? তখন কি আমরা COVID-19 এর পেশেন্ট উইথ সিভিয়ার অ্যাকুট অ্যাজমা অর অ্যাকুট এক্সারবেশন COPD থাকে, তখন কি আমরা স্টেরয়েড দিব কি দিব না? না, এটা তো দিতেই হবে, তখন তো দিতেই হবে। তখন তো এটাই বলতে দিতে হবে স্যার। হ্যাঁ, না তখন তো মানে শিশির কিন্তু ওই যে গাইডলাইনে দেখাইছে, ওখানে ব্র্যাকেটে লেখা আছে যে মানে এক্সেপ্ট COPD বা ওই জাতীয় যদি কিছু থাকে, বা যদি কোনো স্পেসিফিক ইন্ডিকেশন থাকে ওই ডিজিজের জন্য, সেই ক্ষেত্রে সেটা কিন্তু লাগবে। গাইডলাইনে কিন্তু ওইখানে লেখা ছিল একটা জায়গায়। আচ্ছা, স্যার আমি কোনো কোয়েশ্চেন করতে পারি স্যার? হ্যাঁ অবশ্যই করো স্যার। শিশির স্যারকে প্রথম ধন্যবাদ স্যার। আমি মানে এত সুন্দর স্যার একটা কথা শেষ করে, এবং তার তো সুন্দর বলেন স্যার। স্যার আমার 2টা কোয়েশ্চেন ছিল, একটা হচ্ছে কি স্যার ভ্যাকসিন রিলেটেড স্যার, ওটা আপনার আজকে টপিকে আছে কিনা না। এখন যেহেতু স্যার মাস ভ্যাকসিনেশন হচ্ছে, আমরা প্রত্যেকদিনই ফেস করি স্যার, লার্জ সব মানুষ চলে আসতেছে স্যার। এখন স্যার অনেক মানুষ থাকে ডিজিজ মডিফাইং ড্রাগে থাকে স্যার, টফাসিনেটিভ থাকে স্যার, সেলফাজেলাজিন, স্টেরয়েড, হ্যাঁ আদার অনেক ড্রাগের মধ্যে থাকে। এইসব পেশেন্ট গুলা স্যার কিভাবে ভ্যাকসিন নিবে স্যার? অথবা এই যে আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে স্যার পেশেন্ট যারা এই যে মাইল্ড মডারেট সিভিয়ার, এরা কতদিন পরে আবার ভ্যাকসিনেশনে যাবে? যারা কেমোথেরাপিতে ছিল স্যার, সাইকেল কমপ্লিট হয়ে গেছে, এরা কতদিন পরে ভ্যাকসিনেশনে যাবে স্যার? এটা একটা কোয়েশ্চন ছিল স্যার। আর আরেকটা কোয়েশ্চন হচ্ছে স্যার, আমরা দেখি যে 80% স্যার আপনার মাইল্ড সিমটমের মধ্যে বা সিমটমের থাকে পেশেন্ট, এই পেশেন্ট গুলা দেখা যায় যে স্যার এটাতে ওই যে ওনাদের যে স্যার যে ইনভেস্টিগেশন গুলো দেখা যায়, কেউর কাছে গেলে দেখা যায় গদবাদা সব ইনভেস্টিগেশন দিয়ে দেয় স্যার। তো আমরা সিবিসি, সিআরপি, এক্সরে, এলডিএস, পসক্যালসিটোনিন, ফেরিটিনিন, ফিব্রিনিন
সব দিয়ে দিচ্ছে স্যার। এখানে কি ফার্স্ট লাইন সেকেন্ড লাইন বা মাইল্ড সিমটম ওই SpO2 সব ঠিক আছে স্যার, পেশেন্ট জাস্ট একটু দেখার জন্য হয়তো একটা কোমরবিডিটি আছে। এই ক্ষেত্রে স্যার একেবারে এসেনশিয়াল স্যার দুই একটা যদি দেখতে চায় স্যার কোনগুলা, নাকি সবগুলাই দিতে হবে স্যার? আপনি খুব সবগুলো স্টেজ অনুযায়ী সবগুলাই বলছেন স্যার, কিন্তু তখনই দেখা যায় আমরা কারো কোনো ফিজিশিয়ানের কাছে যাই মাইল্ড সিমটম নিয়ে, অনেকেই স্যার গদ বাঁধা সব ইনভেস্ট, অনেকে এফোর্ড করতে পারে না বা অনেকগুলাই আছে স্যার। এই দুইটা ছিল স্যার কোয়েশ্চন স্যার। দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দেই। আচ্ছা শিশির দা, হ্যাঁ। একটু জাস্ট আপনাকে আপনার বলার আগে একটু হ্যাঁ। সাপ্লিমেন্ট করি শোয়েব যেটা জানতে চাচ্ছে হ্যাঁ, প্রথমটা sure, সিম্পলি sure. আর কি, মানে কন্ট্রা ইন্ডিকেশন অফ কোভিড ভ্যাকসিন, মানে অ্যাবসলিউট আর রিলেটিভ, এটাই আমি মনে হয় এটা কন্ট্রা ইন্ডিকেশন আছে কিনা সেটাই আর কি। এবং ডিজিজ মুভমেন্ট ড্রাগগুলো স্টপ করতে অনেকে জানে না, যেমন না সেটা না, ওটা জানতে চাচ্ছি আর কি, আছে কিনা কন্ট্রা ইন্ডিকেশন। আমরা সবাই ফেস করতেছি, কারণ মাস ভ্যাকসিনেশন হচ্ছে, আমাদেরকে কোয়েশ্চন করে সবাই এখন এইগুলো। আসসালামু আলাইকুম শাহাবুদ্দিন স্যার, আমি একটা কোশ্চেন করতে পারি? আমি একটু শামীম ভাই, আপনি একটু এই দুইটা কোশ্চেনের অ্যানসার হয়ে যাক, তারপরে আরেকটা। ওকে শিওর স্যার। নেক্সট আচ্ছা, তাহলে আমি একটু ওইটার উত্তরটা দিচ্ছি। হ্যাঁ, ওই সোয়েবের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হচ্ছে যে কোন পেশেন্টের কি ইনভেস্টিগেশন। এইটা আমি একটু বলি যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও খুবই তিক্ত। এক্ষেত্রে অনেকে খুব প্যানিক হয়ে যায়, সব ইনভেস্টিগেশন করে ফেলে এই সেই, কিন্তু আসলে আমাদের কিন্তু রেশনাল ওয়েতে ইনভেস্টিগেশন করতে হবে। আমি যেটা বলছি যে মাইল্ড পেশেন্টের ক্ষেত্রে কোনো ইনভেস্টিগেশন দরকার না হতে পারে, এবং মডারেট সিভিয়ার প্রত্যেক পর্যায়েই পেশেন্টের কি ইনভেস্টিগেশন করতে হবে এটা ক্লিনিক্যাল জাজমেন্টের উপর নির্ভরশীল, যে এই পেশেন্টের কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তার কি কোমরবিড কন্ডিশন পার্টিকুলার ওই পেশেন্টের ক্ষেত্রে, সেটা করতে হবে। এবং করার সময় প্যাথোফিজিওলজি আমি যেটা বললাম সেটার উপর কিন্তু বেস করে করতে হয়। যেমন এই পেশেন্ট 7 দিন পর থেকে বা এর আগেও শুরু হতে পারে যে হাইটেন ইনফ্লামেশন হয়, হাইটেন ইনফ্লামেশন হওয়ার পরেই তার থ্রোম্বোএম্বোলিক কমপ্লিকেশন হতে পারে, অর্গান ডিসফাংশন হতে পারে, সেপসিস হতে পারে। এই 4টা জিনিস মাথায় রেখেই আমাদের ইনভেস্টিগেশন করতে হবে, এবং এগুলা ফিজিশিয়ান ডিসাইড করবে ওই পার্টিকুলার পেশেন্টের উপরে কি ইনভেস্টিগেশন করা যায়। গদবাদা সবার সব ইনভেস্টিগেশন করাটা ঠিক না। আর ভ্যাকসিনের ব্যাপারে আমি এই ভ্যাকসিনের ব্যাপারে প্রশ্নটা উত্তর দেওয়ার জন্য আমি ডক্টর মেজবাকে মানে বলতেছি, কারণ মেজবা ভ্যাকসিন নিয়ে মোটামুটি ভাবে বেশ কিছু নাড়াচাড়া করছে। ডক্টর মেজবা, ওই ডক্টর সোয়েবের প্রথম প্রশ্ন উত্তরটা কাইন্ডলি একটু মেজবা আছেন নাকি? হ্যাঁ আছে। হ্যাঁ, এই যে প্রথম প্রশ্নটা ছিল যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি সোয়েব সংক্ষেপে। ওর প্রশ্ন উত্তরটা ছিল যে যারা ইমিউনোসাপ্রেস পেশেন্ট কেমোথেরাপি পাচ্ছে বা যাদের ক্লিনিক্যাল মানে কোভিড-19 পেশেন্ট, তারা ভ্যাকসিন কিভাবে দিবে, কতদিন পরে দিবে, আচ্ছা বা দিবে কিনা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি। আমি রিসেন্টলি অ্যাডমিশন ছিল বাংলাদেশ স্পেশাল হসপিটালে, আমি এখনো কোয়ারেন্টাইনে আছি। আমার কিন্তু ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আছে, আই এম টেকিং সালফাসালাজিন। আমি কিন্তু লং টার্ম সালফাসালাজিন খেয়ে আসছি, আমার একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন আমি আছি। আচ্ছা, আমাকে যখন হসপিটালে ভর্তি হলাম, আই ওয়াজ আন্ডার ট্রিটমেন্ট আর প্রফেসর এমডি আলী হাসান স্যার, প্রফেসর রেসপিরেটরি মেডিসিন, মাই টিচার। তাকে যখন আমি আমাকে কমপ্লেন করলাম, বললাম যে আমার এই কোমরবিডিটি আছে, স্যার কিন্তু বারিসিটিনের রেমডিসিভির দিয়েছেন। আমি কি শুনতে পাচ্ছেন? আমি স্যার প্রফেসর আলী হাসান স্যার আমাকে রেমডিসিভির দিয়েছিলেন, সাথে ডেক্সামেথাসন দিয়েছিলেন, এবং পরের দিন উনি সিদ্ধান্ত নিলেন যে আমার যেহেতু আমার সিআরপি অনেক বেশি এবং আমার IL-6 অনেক বেশি, স্টার্টেড বারিসিটিন in addition to steroid and remdesivir. এখন আমি বললাম যে স্যার আই এম টেকিং সালফাসালাজিন, দুইটা ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস, স্টেরয়েড এবং এটা দুটার সাথে একসাথে তিনটা খাওয়া যাবে কিনা। তখন স্যার আমাকে সালফাসালাজিনটা বন্ধ করে দিলেন, বলে যে সালফাসালাজিন তুমি এখন তোমার রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, you can omit sulfasalazine right now for 14 days. আফটার যখন তুমি বারিসিটিন তোমার শেষ হয়ে যাবে, তখন তুমি স্টেরয়েড তখন সালফাসালাজিন দিয়ে স্টার্ট করবা আফটার কমপ্লিশন অফ বারিসিটিন।
আমি সেইভাবে প্যারাসিটামল বন্ধ করে আছি। আমি আছি ওরাল স্টেরয়েড শর্ট কোর্সে আছি, আর আমি রেমডেসিভির আমার শেষ হয়ে গেছে, আর প্যারাসিটামল নিয়ে আছি। সুতরাং আপনি যদি কেউ ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশনে থাকে, হি ক্যান টেক ভ্যাকসিনস উইদাউট এনি হেজিটেশন। যদি কেউ থাকে, সে যদি মনে করে যে তার স্টেরয়েড নিলে তার সমস্যা হবে, এই ভ্যাকসিন নিলে তার সমস্যা হবে, ফর টাইম টেক ইমিউনোসাপ্রেসিভ ড্রাগসটা 10 থেকে 14 দিন সে অমিট করে রাখতে পারে। বাট ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নাই। আমি আবারও বলি, ইউ অল শুড গেট ভ্যাকসিনেশন। থ্যাংক ইউ স্যার। আমি যদি একটু বলি স্যার, আমি একটা পেশেন্ট ডিল করছিলাম, সেটা নিয়ে স্যার টোফাসিনেটিভ পেশেন্ট পাচ্ছিল। তো আমি একজন রিউমাটোলজিস্টের কথা বললাম, তো উনি বলছে যে ওইটা 7 দিন বন্ধ করতে হবে, 7 দিনের দিন ভ্যাকসিন নিতে হবে, আরো 7 দিন বন্ধ করে তারপরে হচ্ছে যে স্যার স্টার্ট করতে হবে, এরকম 14 দিন। যদি স্টেরয়েডে থাকে, যদি প্রেডনিসোলিন থাকে 10 মিলিগ্রামের উপরে থাকে, তাহলে স্যার বন্ধ করতে হবে। 10 এর নিচে থাকলে স্যার বন্ধ করতে হবে না, ভ্যাকসিন নিতে পারবে স্যার। মেথোট্রেক্সের ক্ষেত্রেও স্যার বন্ধ করে রাখতে হবে, অন্যগুলাতে লাগবে না স্যার। এটা হচ্ছে কি আমি একটা রিউমাটোলজিস্টের কাছ থেকে জানছিলাম স্যার। আপনি তো আপনার কথার সঙ্গে আমার কথা খুব একটু ভ্যারি করে নেই। আমার কথা হচ্ছে যে ইনিশিয়ালি আমাকে বন্ধ রাখতে হবে। ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যদি কেউ পেয়ে থাকে, আমাকে একদিন আমাকে ফর 7 to 10 days or 7 to 10 days আমাকে বন্ধ রাখতে হবে। দেন উই শুড স্টার্ট গিভ ভ্যাকসিনেশন, এবং ভ্যাকসিনেশন শেষ হওয়ার আবার 7 দিন পরে আবার ইমিউনোসাপ্রেসিভ ড্রাগস আমরা শুরু করতে হবে। এম আই কারেক্ট? জি স্যার, জি স্যার। স্টেরয়েডের ক্ষেত্রে স্যার আবার অনেকে স্টেরয়েড পায়, ওই যে ডোজ ওই যে তোমাকে যেটা বলা হয়েছে, আমার যখন স্টেরয়েড যখন 10 মিলিগ্রামের উপরে ছিল, আমার স্যার আমাকে তখন আমাকে আমাকে যখন শুরু তখন 10 মিলিগ্রামের নিচে নেমে আসছে, তখন হি স্টার্টেড প্যারাসিটামল। জি স্যার। আর সাপ্লিমেন্ট কোশ্চেন আমি ছিল একটু বলি সোহেব, জি স্যার যদি বলতেন স্যার। হ্যাঁ, তোমার ওই যে হ্যাঁ আমি বলি, তোমার ওই যে মানে ওই মানে যদি কোভিড-19 পেশেন্ট কেউ হয়, তার মানে সে ক্লিনিক্যাল রিকভারির পর থেকে 28 দিন পরে ভ্যাকসিন নিতে পারবে। এটা কিন্তু গাইডলাইনে বলা আছে। স্যার মাইল্ড মডারেট 28 ডেজ। স্যার এটা কি সব ক্ষেত্রে মাইল্ড মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল? সব ক্ষেত্রেই মোটামুটি। আমি এই প্রশ্ন উত্তরটা মানে আরেকটু ভেরিফাই করার জন্য আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ওসুল স্যারকে যদি মানে কিছু সম্পূরক মানে করতে চান, আমি স্যারকে রিকোয়েস্ট করতেছি। ওসুল স্যার, এই ভ্যাকসিনেশনের বিষয়ে। না, ভ্যাকসিন তো যে কথা আপনারা বলেছেন, সেটা হচ্ছে যে ভ্যাকসিন ইজ এ মাস্ট, ভ্যাকসিন দিতে হবে। এখন ভ্যাকসিন দেওয়ার জন্য যে ড্রাগটা মডিফাই করতে হবে, আপনার যে মরবিডিটি বা ইত্যাদি আছে, সেজন্য স্টেরয়েড খাচ্ছেন, সেটা ডোজ কমায় আনতে হবে অথবা বন্ধ করতে হবে, যেটা আপনারা বলেছেন সেটা করতে হবে, কিন্তু ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিন ইজ এ মাস্ট। ভ্যাকসিনের একমাত্র আমাদের গাইডলাইন যে গভর্নমেন্ট যেটা দিয়ে করেছে যে 25 বছরের নিচে, সেটা 25 ইয়ার্স এর নিচে পাবে না, কিন্তু 25 ইয়ার্স এর উপরে সবাইকেই দিতে হবে। এটা ইভেন প্রেগন্যান্ট ওমেন থেকে আরম্ভ করে সবাইকেই দিতে হবে, কোনো মার্সি নেই। থ্যাংক ইউ স্যার। শুয়েব স্যার, অসুখ স্যার, আমি একটা বলতেছি স্যার, ওই যে অনেকের কনফিউশন আছে স্যার, মাইল্ড মডারেট সিভিয়ার ক্রিটিক্যাল এরকম যারা স্যার কোভিড আক্রান্ত হয়েছে, সবাইকে স্যার যেটা বললেন, সবাইকে 28 দিন পরে দিবে নাকি এক একজনের সাথে এক একটা ডিউরেশন আছে স্যার এই সিভিয়ারিটির উপরে? সবাইকে 28 দিন পরে দিবে। সবাইকে। আমি একটু বলি স্যার। সবাইকে। হ্যাঁ বলেন। এখানে স্যার কথা আছে স্যার, এখানে যদি মানে কিছু কিছু গাইডলাইনে, আমাদের গাইডলাইনে আছে কিনা জানি না, কিছু আর্টিকেলে আছে স্যার, যদি সিভিয়ার এবং ক্রিটিক্যাল কোভিড থেকে কেউ যদি রিকভার করে স্যার, সেক্ষেত্রে ভ্যাকসিন দিতে বলে 3 মাস পরে স্যার। আর এমনি মাইল্ড টু মডারেট থেকে রিকভার করলে সেটা স্যার 28 দিন পরে দেওয়া যাবে স্যার। এবং সিভিয়ার এবং ক্রিটিক্যালের ক্ষেত্রে বলছে 3 মাস পরে দেওয়া যাবে স্যার। বেশি ভাইরাল ক্লিয়ারেন্স হতে দেরি হয় কারণ ইমিউনিটি সাপ্রেশন ওষুধ খায়, এই জন্য হয়তো। ঠিকই আছে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। স্যার আদাব স্যার, রিকভারি থেকে 28 দিন নাকি পজিটিভ থেকে 28 দিন? এটা পজিটিভ থেকে 28 দিন, এবং বলে সিম্পটম ফ্রি থেকে 14 দিন হইলেও হবে। 14 দিন হলেও হবে, জি। নেগেটিভ থেকে 14 দিন অথবা পজিটিভ থেকে 28 দিন, এটাই গাইডলাইনে ভ্যাকসিনের ডিজিএসএস এর যে গাইডলাইন আছে সেখানে স্পষ্ট করে এটা লেখা আছে। স্যার আমাকে সুযোগ দিলে আমি স্যার আমার কিছু ওয়ার্কিং এক্সপেরিয়েন্স
4-5 মিনিট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম স্যার। স্যার তার আগে ওটার আগে যদি একটু আমি একটা কোশ্চেন জি করতে স্যার, পারি। স্যার প্লিজ প্লিজ। শাহাবুদ্দিন স্যার কি পারমিশন দিচ্ছেন, নাহলে শেষের বাসের স্যারের কাছে আমি কোশ্চেনটা। শাহাবুদ্দিন স্যার আছেন স্যার? শাহাবুদ্দিন স্যারকে কানেক্টেড দেখতে পাচ্ছি না এই মুহূর্তে হঠাৎ করে। মনে ডিসকানেক্টেড হয়ে গেছে নাকি? এই যে আবার আছেন তো? উনি আবার আসছেন। হ্যাঁ, back করছেন। হ্যান্ড রেজ করছেন কে? স্যার ওই যে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছে। হ্যাঁ, আমি স্যার শামীম ডায়াগনস্টিক বা ল্যাবরেটরি ডিভিশন থেকে। জি, আমি এখানে অনেক হসপিটালের অনেক এক্সপার্টিস আছে, কিন্তু আমি কিন্তু ডাক্তার না, ফিজিশিয়ান না, আমি একজন বায়োকেমিস্ট। বায়োকেমিস্টের আলোকে আমি ল্যাবরেটরি ডিভিশনের রিলেটেড কোশ্চেনটা করবো, যে থ্রম্বোএম্বোলিজম নিয়ে কথাবার্তা শুনলাম, এবং সেটা ডিজিজ প্রগনোসিস দেখার জন্য আমরা জাভেদ জিল্লুর বাড়ি ভাই বললেন যে প্রথম টাইম এপিটিটি ইত্যাদি আমরা মনিটর করে থাকি। এক্ষেত্রে স্যাম্পল কালেকশন প্রসিডিউরটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে কিন্তু স্যাম্পলটা কালেক্ট করতে হয়। 200 মাইক্রোলিটারের মধ্যে ব্লাড নিতে হয়, হোল ব্লাড নিতে হয় হচ্ছে 2.5 ml, এবং যদি কালেকশন প্রসিডিউরে যদি ব্লাডটা সামান্যতম ক্লট যদি হয়ে যায়, বা ভিতরে ভিতরে চোখে না দেখার মতো যদি ক্লটিং ঘটতে পারে, এটা হয় যদি ব্লাডটা টিউবে নেওয়ার পর যদি মিক্সিংটা ভালো মতো যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু ফলস প্রথম টাইম এবং এপিটিটি রেজাল্ট অনেক বেড়ে যেতে পারে, কারণ অলরেডি টিউবের ভিতরে ক্লটিং প্রসিডিউর শুরু হয়ে গেছে এবং হচ্ছে যে ওখানে অনেক কোয়াগুলেশন ফ্যাক্টর ইউজড হয়ে গেছে, যে কারণে প্রথম টাইম এবং এপিটিটি বেড়ে যাবে। তা আমরা যারা বিভিন্ন হসপিটালে এখানে ইনভলভ আছেন, যারা স্যাম্পল কালেকশন করছে, তাদেরকে এই যে ডিডাইমার, প্রথম টাইম, এপিটিটি, যেগুলো সাধারণত অ্যান্টিকোয়াগুলেন্ট টিউবে কালেক্ট করতে হয়, এদের কোনো ট্রেনিং আছে কিনা। আর শিশির বাসাক স্যারের স্লাইডে আমি খুব সুন্দর, অত্যন্ত চমৎকার ওনার প্রেজেন্টেশন, সেখানে যদি একটা কালেকশন, যে ল্যাবরেটরি প্রসিডিউরে বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের পাশাপাশি একটা স্লাইড যদি থাকতো যে হাউ টু কালেক্ট দ্য স্যাম্পল অ্যান্ড প্রসিডিউর ফর দ্য স্যাম্পল কালেকশন, তাহলে মনে হয় যে এই জায়গাটায় ফলস পজিটিভ বা ফলস রেজড রেজাল্ট এগুলো আসার একটা সম্ভাবনাটা কিছুটা হলো কমে আসতে পারত। তো এই ক্ষেত্রে আমরা মাউন্টেড হসপিটালে জাভেদ জিল্লুর বাড়ি ভাই আছেন, আরো অনেক স্যারই আছেন, যে প্রথম টাইমে এপিটিটি মনিটর করছেন। ক্লিনিক্যাল ইন্টারপ্রিটেশনের সাথে ল্যাবরেটরির কোনো ডিফারেন্স পাওয়া যায় কিনা, পাওয়া গেলে সে জায়গাটায় এই বিষয়টা মাথায় রাখা হয় কিনা। ধন্যবাদ স্যার। শামীম স্যারকে বলতেছি, থ্যাংক ইউ শামীম স্যার। আজকে যে এইচডিউ 2 তে বা 902 এর 2 একটা রোগী আমজান হোসেন সকালেই 120 সেকেন্ড, আবার উনি হ্যাপারিনে আছেন 400 বা 400 করে আছেন। এখন একই রোগীতে দুপুরবেলা আবার 31 সেকেন্ড। এখন আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা আমার একটা আই ওপেন হইলো। আগামীতে এটা নিয়ে আমরা আমি নিজেও একটু পড়াশোনা করব, কারণ আমরা এটা নিয়ে খুব প্রবলেম ফেস করি। আমরা কি সেম হাত থেকে নিব কি নিব না, যখন আমি ব্লাডটা কালেক্ট করব তখন কি আমার হ্যাপারিনটা কন্টিনিউ করব কি করব না। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার কালেকশনের প্রসিডিউরের পর্যায়ে আমি আজকেও দেখেছি, আমি আজকেই সাথে সাথে আলাপ করছি, নিতে পর্যায়ে গিয়েও কিছুটা ক্লট হয়ে যাচ্ছে। আজকেই যে গোলগাল ছেলেটা, আমি নামটা মনে করতে পারছি না, সে তাকে আমি বলছি তোমার সার্কিট আলাপ করে, আপনার সাথে আলাপ করবে, আজকে টেলিফোন করবে, যেটা এই প্রসিডিউরের কারণে কি আমার পেশেন্ট ম্যানেজমেন্টে প্ল্যানিং এ, বিশেষ করে আনফ্র্যাকচুরেট হ্যাপারিং যেসব পেশেন্টকে দিচ্ছি তাদেরকে। সরি আমি একটু ইন্টারাপ্ট করতেছি, আমরা আজকে মূল ডিসিশন থেকে বের হয়ে যাচ্ছি। আমরা আসলে কোভিড ভিতরেই থাকি, কোয়াগুলেশন এটা নিয়ে আমরা আরেকদিন আলাপ করতে পারবো।
অবশ্য মানে এটা আজকে থাকুক, আজকে ওই যে কোভিড নিয়েই আলোচনা হোক। কোভিডের আরো 2টা কোশ্চেন ছিল, যদি কোশ্চেন 2টার অ্যান্সার করা যেত। একটা হলো যে কোশ্চেন ছিল যে লো মলিকুলার ওয়েট হেপারিন বাসায় দেওয়া যাবে কিনা, এরকম একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন আছে কোভিড ইনফেকশন হয়ে যাওয়ার কতদিন পরে ভ্যাকসিন দেওয়া যাবে। 2-3 নম্বর কোশ্চেনটা ছিল যে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরেও দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিতে পারেন নাই, সেটা কতদিন পরে দিতে পারবে। এরকম 3টা কোশ্চেন আসছিল। যদি জাবেদ জিল্লুল বারী আপনি যদি মানে অ্যান্সার করেন তাহলে ওই মানে হয়ে যায়। স্যার ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী তো স্যার, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি, জি। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা অলরেডি স্যার দেওয়া হয়ে গেছে, যে সেটা হলো যে স্যার ন্যাশনাল ডিজিএস এর যে গাইডলাইন সেখানে স্পষ্ট লেখা যাচ্ছে পজিটিভ হওয়ার 28 দিন পরে অথবা নেগেটিভ হওয়ার 14 দিন পরে। আর যে ভাই প্রশ্ন করছেন আমিও দেখছি স্যার ভ্যাকসিনেশনের ফার্স্ট ডোজ দিচ্ছেন, এখন সেকেন্ড ডোজ দেওয়ার কতদিন পরে। অ্যাকচুয়ালি স্যার এটা আসলে লিমিটেশনের কারণে হচ্ছে। বাংলাদেশ এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে বুকলেট সেখানে এক্সট্রা জেন্ডার কথা লেখছে প্রেফারেবলি 12 উইকস পরে, কিন্তু আমাদের দেশের ডিজিএসএস প্রথমবার যে নিয়মাবলী ছিল সেখানে 8 সপ্তাহ পরে বলছিল। এখন আবার সেই তথ্যটা ডিজিএস এর মধ্যে নাই, যেহেতু স্যার ভ্যাকসিন অ্যাভেলেবল না স্যার এই মুহূর্তে। ঠিক আছে। আর তো সেট বক্স আর কোশ্চেন কোনো দেখতে পাচ্ছি না, আমরা অনেক সময় হয়ে গেছে 9টা পর্যন্ত। আমরা এখন মানে প্যানেল অফ এক্সপার্টের দিকে যেতে চাই। প্রথম যে কোশ্চেনটা অ্যান্টিকোয়াগুলেন্ট বাসায় দিবে কিনা স্যার, সেভারাল আর্টিকেলস স্ট্রংলি ডিসকারেজ যে অ্যান্টিকোয়াগুলেন্ট যে রোগীর লাগবে সেই রোগী যেন বাসায় না থাকে, she must be hospitalized। এটা স্যার স্পষ্ট করে এনক্সেপারিন লো মলিকুলার সেটা থেরাপিউটিক ডোজেজ হোক বা প্রোফাইল্যাক্টিক ডোজেজ হওয়ার যার রিকমেন্ডেশন আছে স্যার, যার ইন্ডিকেশন আছে, হি শুড বি হসপিটালাইজড। এটা বলা আছে স্যার সব জায়গাতেই। এটাই না, তার প্রশ্ন ছিল বাসায় বসে নিতে পারবেন কিনা। না স্যার, মানে এটা হসপিটালাইজড হতে হবে স্যার। এনক্সেপারিন যে রোগীর ইন্ডিকেশন নিতে হবে, এটা বিভিন্ন আর্টিকেলে বলা আছে স্যার, হাসপাতালে দিতে হবে। এখন হসপিটালে যে এখন হসপিটালে অ্যাডমিশন পাওয়া যাচ্ছে না স্যার, সেটা তো সায়েন্স না, আমরা কম্প্রোমাইজ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কম্প্রোমাইজ করতে হবে। আমরা তো এটা স্যার হসপিটালে আমাদের জায়গা নাই দিতে পারতেছি না, সেটা তো সায়েন্সের কথা না স্যার। না না, সায়েন্সের কথা না, এখন সিচুয়েশনটা এরকম। আর সেকেন্ড ডোজটা যে কবে দিবে স্যার ভ্যাকসিন, এটা আসলে এটা একটা সত্যি কথা বলতে গেলে দিস ইজ এ জিওপলিটিক্স। আপনার ভ্যাকসিন কান্ট্রির ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি, ভ্যাকসিনের অনুপাতে মানুষের অনুপাত, সেটা কতজনকে আমি ভ্যাকসিনেটের কত, মানে এটা একটা স্যার একটা মানে একটা পলিসি মেকিং এর ব্যাপার আছে, এখানে অনেক কিছু জড়িত। এটা স্যার এইভাবে ডিফাইন করা মুশকিল যে কতদিন পরে এটা সরকার হয়তো যে কোনো সময় চেঞ্জও করতে পারে, 2 মাসের জায়গায় 3 মাস করতে পারে, 1 মাস করতে পারে, এখানে অনেক ফ্যাক্টরি জড়িত আছে স্যার। আর কোনো কোশ্চেন না থাকলে আমরা আর কোশ্চেন নিচ্ছি না, অনেক কোশ্চেন হয়েছে। মানে মাসিয়া হাত তুলছিল, যদি তুমি কিছু বলতে চাও তাহলে আনমিউট করে তোমাকে বলতে পারো। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। এটাই লাস্ট কোশ্চেন। আচ্ছা স্যার, প্রশ্ন ওইটা ছিল স্যার, আমার ফার্স্ট ডোজ ভ্যাকসিন স্যার মানে 5.5 মাস পার হয়ে গেছে, তো স্যার পরবর্তীতে যদি মানে কোভিশিল্ড অক্সফোর্ডের ভ্যাকসিন যদি আসেও তখন কি নিতে পারবো কিনা? মানে প্রায় 5.5 মাস পার হয়ে গেছে, আমি ফেব্রুয়ারি মাঝামাঝিতে নিয়েছিলাম ভ্যাকসিন ফার্স্ট ডোজ। হ্যাঁ নিতে পারবেন, কারণ আপনার মেইন সায়েন্সটা কি, সায়েন্সটা হচ্ছে প্রথম একটা ডোজ দেওয়ার পরে কিছু অ্যান্টিবডি তৈরি হবে, সেকেন্ড ডোজ দিলে পরে আরো অনেকগুলো অ্যান্টিবডি তৈরি হবে, এটাই তো। এখন আনফরচুনেটলি আপনি দেরি হচ্ছে কিংবা দেরি হবে হয়তো অনেকে এরকম হয়, বাট ফর দা হোপ অফ মোর অ্যান্টিবডি যখনই অ্যাভেলেবল হবে তখনই দিয়ে দিবেন, কারণ দিলে আপনার অ্যান্টিবডি আগের গুলো যদি কিছু থেকেও থাকে পরবর্তী ভ্যাকসিনে আপনার তো অ্যান্টিবডি লেভেল আরো বাড়বে। সো দেরি হচ্ছে, দিস ইজ আনফরচুনেট, বাট আপনি দিয়ে দিবেন আশা মাত্র। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এখন আমরা প্যানেল অফ এক্সপার্টে যাই। প্যানেল অফ এক্সপার্ট থেকে প্রথমে জাবেদ জিল্লুল বারী, আপনি যদি আপনার অভিজ্ঞতা কিছু শেয়ার করতেন। রিসেন্টলি আমিও কোভিড নিয়ে ভর্তি ছিলাম হাসপাতালে, সে সময় জাবেদ জিল্লুল বারী এবং জাহিদ দুজনই আমাকে চিকিৎসা করছেন, আমি ওনাদের দুজনের কাছে কৃতজ্ঞ। আমি খুব ভালো সেবা পেয়েছি হাসপাতালে। তো ফ্রন্টলাইন কর্নার এই হিসাবে আমি দেখছি জাবেদ জিল্লুল বারী সকাল রাত প্রতি বেলায় হাসপাতালে রোগী আসতেন, এবং এই ঈদের ছুটির মধ্যেও সে
তার দায়িত্ব থেকে মানে বিচলিত হয় নাই। তো জাভেদ জিলুল ভাই, আপনি যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন বা অন্য কিছু যদি যোগ করতে চান তাহলে বললে আমরা যারা আজকে আছি তারা উপকৃত হতাম। স্যার থ্যাংক ইউ স্যার। আই এম ভেরি গ্রেটফুল স্যার যে আমি আমার টিচার হিসেবে আপনাকে আমি পোস্ট গ্রাজুয়েশনে আপনার ডাইরেক্ট স্টুডেন্ট স্যার। আই এম ভেরি গ্রেটফুল যে আমি আমার টিচারকে সেবা করার সুযোগ পাইছি। এবং আমি স্যার এই করোনা মহামারীর সময়ে আমি এবং সাজ্জাদ আমরা দুজনে আমরা অনেক শিক্ষকদেরকে সেবা করার সুযোগ পাইছি। আমি আসলে নিজেকে ধন্য মনে করতেছি যে আমি নিজে আমার স্যারদের সেবা করার সুযোগ পাচ্ছি। এটা আই ফিল ভেরি প্রাউড। থ্যাংক ইউ স্যার। সবকিছু মিলে আমার স্যাররা ভালো থাকতেছেন, আমি খুব আনন্দিত স্যার। আমি আজকে আমি নিয়ার অ্যাবাউট 2000 পেশেন্ট সার্ভ করার সুযোগ পাইলাম স্যার মাউন্ট আডারাতে, আমি এবং সাজ্জাদ আমরা দুজনই স্যার। এবং আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বলে আমরা এখন কিন্তু স্যার অনেক বেশি ম্যাচিউরড ওয়েতে পেশেন্ট সার্ভ করতে পারতেছি। এইটার ব্যাখ্যা হলো এরকম স্যার, আমি কয়েকটা পয়েন্টে এই আলোচনাগুলো করি। আমরা তো জানি স্যার মেইন ট্রিটমেন্ট প্ল্যান হলো আমরা বেসিক্যালি মডারেট এবং সিভিয়ার এবং আইসিইউ সেটিং এর পেশেন্ট যাদের মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতেছে, এআরডিএস, সেপটিক শক, অর্গান ফেলিওর অথবা স্যার ইম্পেন্ডিং রেসপিরেটরি অ্যারেস্ট, এই সকল পেশেন্ট আমরা মেইনলি ম্যানেজ করি স্যার। তো এই সকল পেশেন্ট ম্যানেজ করতে গিয়ে আমাদের কাছে যেটা মনে হয়েছে কিছু লিমিটেশন এবং হোপ আপনাদের সাথে ডিসকাস করছি অল্প সময়। আমরা ইনিশিয়াল স্টেজগুলোতে খুব বেশি অ্যান্টিবায়োটিক ইউজ করে ফেলতাম। আসলে সিআরপি অনেক হাই, 200-300 এই সেই আমরা অ্যান্টিবায়োটিক দিতাম বড় বড়, কিন্তু আমরা পরে দেখেছি স্যার অ্যান্টিবায়োটিকের ওরকম কোনো রোল নাই। এটা ঠিক, প্রোক্যালসিলিন যদি অনেক হাই থাকে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে বা কমরবিডিটি থাকে, অ্যাসিড উইথ সেপসিস থাকে, অবশ্যই আমরা অ্যান্টিবায়োটিক দিব। তবে আদারওয়াইজ স্যার খুব বড় বড় অ্যান্টিবায়োটিক দিয়ে রোগীর কোনো লাভ হয় না। নাম্বার 2 স্যার, অ্যান্টিকোয়াগুলেশনের ব্যাপারে একটা কথা বলি স্যার। আমরা ইনিশিয়াল প্রায় স্যার আমরা প্রিভিয়াস হিস্ট্রি থেকে বলছি আর বর্তমানের মধ্যে পার্থক্য আছে। আমরা মডারেট কেসে বেশিরভাগ ক্ষেত্রেই স্যার আমরা 12 আওয়ারলি বা ওয়ান্স ডেইলি এই প্র্যাকটিসটা করি না 40 মিলিগ্রাম, কিন্তু আমরা এখনকার দিনে স্যার আমরা প্র্যাকটিস করা শুরু করছি। সিভিয়ার কেসে অবশ্যই স্যার 1 মিলিগ্রাম পার কেজি দিব, প্রয়োজনে 0.5 মিলিগ্রাম 12 আওয়ারলি দিব। কিন্তু এই প্র্যাকটিসটা অনেক ক্ষেত্রেই আমরা বিভিন্ন হাসপাতালে যাচ্ছি বা ওসমানীতেও সেবা করতেছি, আমরা দেখতেছি আমরা অনেক ক্ষেত্রেই থেরাপিউটিক প্রফিলাক্টিক ডোজ না দিয়ে থেরাপিউটিক্স ডোজে পেশেন্টকে সার্ভ করার চেষ্টা করি। আমার মনে হয় এই দিকটা ন্যাশনাল গাইডলাইন ফলো করলে আমাদের সবার লাভ হবে। থার্ড একটা ব্যাপার স্যার, স্টেরয়েড ইউজ করার ক্ষেত্রে বলি স্যার, আমরা যখন ইনিশিয়াল স্টেজে ছিলাম তখন আমাদের মনে হইতো রোগী শ্বাসকষ্ট হচ্ছে বেশি, আমরা স্টেরয়েড বেশি দেই। আমরা মিথাইল প্রেডনিসোলন ইউজ করেছি অনেক পেশেন্টের, কিন্তু আমরা দেখেছি স্যার মিথাইল প্রেডনিসোলন বা স্টেরয়েড এগুলো রিকভারি ট্রায়ালের রেজাল্টের পরে আমরা দেখেছি যে খুব বেশি দিয়ে লাভ হয় না। এটা ঠিক, কোনো পেশেন্টের যদি এআরডিএস হয় বা সিভিয়ার সেপসিস হয় অথবা সাইটোকাইন স্টর্ম হয়, তাহলে আমরা ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী 20 মিলিগ্রাম 10 মিলিগ্রাম 12 আওয়ারলি এআরডিএস এর ক্ষেত্রে অথবা সাইটোকাইন স্টর্মের ক্ষেত্রে 10 মিলিগ্রাম 6 আওয়ারলি ইউজ করতে পারি। আদারওয়াইজ স্যার 6 to 10 মিলিগ্রাম দিলেই পেশেন্টের আউটকাম বেশি দেওয়ার ক্ষেত্রে কম খাইতে কোনো পার্থক্য হয় না, বরং অনেক ক্ষেত্রে হার্মফুল হয়ে যায় পেশেন্টের জন্য। পেশেন্ট পরবর্তীতে সেকেন্ডারি ইনফেকশন, ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায়, সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। আরেকটা ব্যাপার বলি স্যার, আমরা দেখছি প্রায়শই রোগীরা বাসায় এখন রেমডেসিভির নিয়ে নিচ্ছে। বিভিন্ন স্যাররা বিভিন্ন ডাক্তাররা বা ব্যক্তিগতভাবে বিভিন্ন সাথে শেয়ার করে পেশেন্টরা বাসায় পর্যন্ত নিয়ে নেয়। কিন্তু রেমডেসিভির দেওয়ার ক্ষেত্রে আমরা প্রথম কথা হলো স্যার মেকানিক্যাল ভেন্টিলেশন সেটিংয়ে অথবা আইসিইউ সেটিংয়ে বা মর্টালিটির ক্ষেত্রে রেমডেসিভিরের কোনো রোল নাই। তবে এটা ঠিক, যদি লেস দেন 33% অক্সিজেন হয়, 10 দিনের ভিতরে হয় এবং একটা ন্যারো অ্যাঙ্গেলে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী আমরা রেমডেসিভির দিলে কিছু প্রোভেন বেনিফিট পাচ্ছি। আমরা এখন স্যার খুব সতর্কতার সাথে পেশেন্ট ইভ্যালুয়েশন করে রেমডেসিভিরটাকে ইউজ করতেছি। আরেকটা ব্যাপার শেয়ার করি স্যার, সেটা হলো আমরা একটা বড় লিমিটেশন আইসিইউ সেটিংয়ে পেশেন্টকে আমরা কেভিন এবং এইচডিউ পর্যন্ত যথেষ্ট প্রনিং করার চেষ্টা করি। রাইট লেটারাল, লেফট লেটারাল, সিটিং পজিটিভ প্রনিং করা, কিন্তু আনফরচুনেটলি আইসিইউ পেশেন্টের ক্ষেত্রে বিভিন্ন কমরবিডিটি থাকার কারণে আমাদের প্রনিং পজিশনিং মেনটেন করাটা টাফ হয়, অথবা এই লিমিটেশনটা আমার সেন্টারও আছে, ওসমানী হাসপাতাল বা বিভিন্ন হাসপাতালে গিয়ে সিলেটের অ্যাসপেক্টে আমরা এটা খেয়াল করছি। প্রনিং এর যথেষ্ট বেনিফিট আছে, আমরা এটা
কেবিনের রোগী ম্যানেজমেন্ট করতে গিয়ে দেখেছি। আইসিইউ সেটিং এ একটা বড় লিমিটেশন আমি খেয়াল করছি, আমাদের স্যার ফ্লুইড ব্যালেন্স ম্যানেজমেন্টটা আমাদের হাসপাতালগুলোতে, সব হাসপাতালগুলোতে, আমি বিভিন্ন হাসপাতালে যাওয়ার সুযোগ হয়েছে স্যার, ফ্লুইড ম্যানেজমেন্ট আমাদের দুর্বল স্যার। এই জায়গাগুলো আমাদের আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। ওভারঅল আমি মনে করতেছি স্যার, আমরা গত 1 বছর আগের তুলনায় এখনকার পেশেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং এবং আমাদের এই ইমপ্লিমেন্টেশন গুলো ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী অনেক ইজি ওয়েতে আমরা করতে পারতেছি। আমি একটা জিনিস শেয়ার করি স্যার, আমি মনে করতেছি মাউন্ট এডওয়ার্ড হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিচ্ছে। আমাদের কাছে স্যার লো ফ্লো অক্সিজেন, একেবারে ভেঞ্চুরি মাস্ক, ফ্লো মাস্ক, হাই রিব্রেদার মাস্ক, হাই ফ্লো নেজাল ক্যানুলা, বাইপেপ, সিপেপ, এনআইভি মেশিন এবং মেকানিক্যাল ভেন্টিলেশন, একমো ইসিএম ব্যতীত মোস্ট অফ দ্য ফ্যাসিলিটিস আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পেশেন্টকে ইউজ করার সুযোগ পাচ্ছি। আমাদের ল্যাব ফ্যাসিলিটি, ভেরি গ্রেটফুল, তারা 24 আওয়ার্স আমাদেরকে সার্ভিস দিচ্ছে। যদিও একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমরা অধিকাংশ পেশেন্ট আমরা পাই লাং ইনভলভমেন্ট, এখনকার ডেজ গুলোতে 50% ইনভলভমেন্ট বেশি পাই এইচআরসিডিতে। আর আমরা এখন থেকে আজকের মিটিং এর পরে আমি আরেকটা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা আসলে অনেক ক্ষেত্রে হয়তো কিবা পেশেন্টের চাপাচাপিতে অনেক ক্ষেত্রে হয় যে বা বাইরে থেকে করে আসতেছে, আমরা মনে হচ্ছে সিলেটে আমরা অনেক বেশি এইচআরসিডি করাচ্ছি। এটাও একটা ফ্যাক্টর, আমরা হয়তো আগামীতে আরো সচেতন হব এইচআরসিডি একটা রে এগুলো ইউজ করার ব্যাপারে। আর সার্বিকভাবে আমি মনে করতেছি আমাদের অতি একটা মারাত্মক ক্রাইসিস চলতেছে। এই ক্রাইসিস মুহূর্তগুলোতে আমাদেরকে মাউন্ট এডওয়ার্ড কর্তৃপক্ষ এবং মাউন্ট এডওয়ার্ড শিক্ষক বৃন্দ এবং পরিচালক বৃন্দ এবং যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছেন সম্মানিত শিক্ষক বৃন্দ, তারা আমরা যত ধরনের ডিমান্ড এবং সাহায্য সহযোগিতা কামনা করতেছি তারা আমাদেরকে দিচ্ছেন। এই জন্য উই আর ভেরি গ্রেটফুল। আমাদের সম্মানিত শিক্ষক বৃন্দ রেসপিরেটরি মেডিসিনের, কার্ডিওলজি, নেফ্রোলজি, নিউরোমেডিসিনের সবাই আমাদেরকে বিভিন্ন পর্যায়ে রিং করা মাত্রই তারা আমাদেরকে হেল্প করেন। উই আর ভেরি গ্রেটফুল টু দেম। আমি মনে করতেছি আপনাদের সহযোগিতায় আমরা একটা ভালো প্রতিষ্ঠানের আউটকাম পেশেন্টকে দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। আমি যে বক্তব্য রাখলাম এই পর্যায়ে কোনো শিক্ষকরা যদি এটা সাপ্লিমেন্ট করতে চান, কাইন্ডলি ভেরি ওয়েলকাম প্লিজ। থ্যাংক ইউ স্যার। জাভেদ জিল্লুল বাড়ি। এই পর্যায়ে আমি ডাক্তার শেখ মিসবাহকে রিকোয়েস্ট করব। ডাক্তার মিসবাহ অ্যাসোসিয়েট প্রফেসর এবং হেড রেসপিরেটরি ইউনিট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। মিসবাহ, আপনি আপনার থ্যাংক ইউ স্যার। আমি মাউন্ট এডওয়ার্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাকে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে এখানে রাখার জন্য। আমি ধন্যবাদ জানাই আর অন্যান্য যে প্যানেল অফ এক্সপার্ট আছে সবাইকে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি স্যার সুশীল কুমার বসাক স্যার, আমাদের বড় ভাই প্রেজেন্টার, সুন্দর একটা বক্তব্য রাখার জন্য। আমি খুব বেশি কিছু বলবো না, অনেক কিছু ডিসকাশন হয়ে গেছে। আমি দু একটা কথা বলি। জাভেদ স্যারের কথা অনুসারে আমি বলছি যে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যাপারে একটু আলোচনা করব। 1 নম্বর। 2 নম্বর, স্টেরয়েডের ব্যাপারেও আমরা সময় প্রথম যখন আমরা শুরু করেছিলাম, আমরা যখন প্রথম কোভিড ম্যানেজমেন্ট করছিলাম, আমরা একটা হাই ডোজ স্টেরয়েড ইন রেসপেক্ট অফ দ্য পেশেন্টস, আমরা একটু রেশনালি আমরা স্টেরয়েডটা ইউজ করব। আমিও বেশ কিছু পেশেন্ট ম্যানেজ করেছি, মাউন্ট এডওয়ার্ডে হোক, ওসমানীতে হোক বা আপনার পারভিউ আইসিইউ ক্লিনিকে আমি কাজ করেছি। আমি এখানে দেখেছি যে আমরা স্টেরয়েডটাকে রেশনালি ইউজ করতে হবে। আমাদের ভাগ করে নিতে হবে শুধু আছে নাকি সেপটিক শক আছে না এআরডিএস আছে, আমাদের স্টেরয়েডের অ্যালোকেশনটা আমাদের সেইভাবে আমাদের এবং ডিউরেশনটা আমাদের করে ফেলতে হবে। এরপরে আর অনেক কথাই আলোচনা হয়েছে। আমি শুধু মাউন্ট এডওয়ার্ড কর্তৃপক্ষ শাহাবুদ্দিন স্যার আছেন এবং অন্যান্য আছেন, আমি বলি যে এইটা একটা অনগোয়িং প্রসেস। আমরা সবাইকে ভ্যাকসিনের ব্যাপারে উৎসাহিত করব। আর আমরা চেষ্টা করব আরো একটা সিএমই না, এই ওয়েবিনার একটা না, আরো সাবজেক্ট ওয়াইজ আমরা মনে হয় আমরা করতে পারি। আমরা যেমন নিউরোলজি, কোভিড এন্ড নিউরোলজি, এটার উপরে আমরা করতে পারি, কার্ডিওলজি এবং COVID-19, তারপরে অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ এন্ড COVID-19, এরকম ফার্দার আমরা অনেক আমরা করতে পারি। তাহলে
প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ আমরা একটা ফুল ডিসকাশন আমরা করতে পারি। এবং আমার মনে হয় যে এই একটা হাব তৈরি হবে, এই একটা এডুকেশনাল হাব মাউন্টেনরা তৈরি করে দিয়ে গেল, এটা একটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ হয়ে থাকে আমাদের কাছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মেজবা ভাই, আপনার গুরুত্বপূর্ণ রিজন। আমরা মনে রাখবো এটা, আমরা নেক্সট প্ল্যানিং করার পরে আমরা কোভিড নিয়ে আবার আমাদের সাথে ডাক্তার আলমগীর চৌধুরী স্যার কি আছেন? আমি স্যারকে দেখতে পাচ্ছি না। নাই স্যার, আলমগীর চৌধুরী স্যার নাই, তো আলমগীর চৌধুরী স্যার নাই, ঠিক আছে। এরপরে আমি আমাদের সাথে এখানে অনেক স্বনামধন্য আমাদের শিক্ষক মানে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করতে চাই। ওসুল আহমেদ স্যার কি আছেন না স্যার লিভ করছেন? স্যার আছেন, ওসুল স্যার। স্যার একটু যদি কিছু বলতেন আমাদের চিফ গেস্টে যাওয়ার আগে, আমরা একটু স্যারের কাছ থেকে শুনে নিই। খুব ভালো লেগেছে আপনাদের আজকে আলোচনা, বিশেষ করে শিশি বসা খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, এবং ডিটেইল বিশেষ করে প্যাথোফিজিওলজি, এটা খুব কমপ্লিকেটেড ব্যাপার, তিনি খুব সুন্দর করে প্রেজেন্ট করেছেন, এজন্য তাকে ধন্যবাদ দিচ্ছি। তো একটা ব্যাপার, এটা হচ্ছে কি টাইটেলটা ছিল আপডেট, প্রেজেন্ট করেছেন গাইডলাইন্স। তো এই ইন দি মিন টাইম, যেমন ধরেন রিসেন্ট কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটাও একটু যদি একটা স্লাইডে দিতেন তাহলে ভালো হতো। যেমন একটা এক্সাম্পল দেই, যে গতকালকে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা স্টাডি বেরিয়েছে। এটা আপনারা জানেন যে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে একটা যদি স্টাডি বের হয় এবং সেটা সাথে সাথে দুনিয়া জোড়া কোট হয় এবং সেটা অ্যাকসেপ্ট করা হয়, সেখানে টোফাসিটিনিব নিয়ে এবং উইথ স্টিরয়েড দিয়ে ডাবল ব্লাইন্ড কন্ট্রোল স্টাডি করা হয়েছে এবং সেখানে দেখা গেছে যে এটা ড্রামাটিক ভালো রেজাল্ট হয়েছে এবং এটা সম্ভবত আগামীতে টোফাসিটিনিবও চলে আসবে। এটা তো আমাদের দেশে অ্যাভেলেবল ড্রাগ, এরা ইউজ করেন, কি বলে রিমাটোলজিস্টরা ইউজ করেন, স্কিন সোরিয়াটিক আর্থ্রাইটিস ইত্যাদি সব জায়গায় ইউজ করেন। সুতরাং এই ধরনের আরো হয়তো স্টাডি থাকতে পারে। তো আপনারা এই স্টাডিটা বিশেষ করে আমি বলবো আপনারা দেখবেন, গতকালকে বেরিয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এই টোফাসিটিনিব নিয়ে ট্রিটমেন্ট অফ কোভিড-19। এটা একটা মেজর স্টাডি, তো এই জন্য বললাম। এরকম আরো স্টাডি থাকতে পারে, আমি তো সবকিছু দেখি নাই। তো এই কারণ এটা একটা এমার্জিং ডিজিজ এই জন্য, সুতরাং লাইন অফ ট্রিটমেন্ট উইল চেঞ্জ ইন ফিউচার। লাইন অফ ট্রিটমেন্ট আজকে যেমন আছে, 1 বছর পরে সেরকম থাকবে না, হয়তো আরো ইমপ্রুভ হবে, আরো নলেজ আসবে। তো আমরা সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং ডগমাটিক হব না, যেটা আমরা পড়েছি বা এই গাইডলাইনে ছিল এটা হবে, এটা পরবর্তীতে এটা চেঞ্জও হতে পারে। সুতরাং এই আমরা আজকের আলোচনা থেকে এটাই নিব যে আজকে এক্সিস্টিং যে নলেজ আছে সেটা দিয়ে যেটুকু আমরা ট্রিটমেন্ট করতে পারছি সেটা সুন্দর করে প্রেজেন্ট করেছেন ডক্টর শিশির প্রসাদ, সেজন্য তাকে আবার ধন্যবাদ দিচ্ছি। এবং যারা কোঅর্ডিনেট করেছেন সাবজেক্ট, তাদেরও সুন্দর বলেছেন এবং অনেক জ্ঞান অর্জন করেছি, সেজন্য আমাকে জ্ঞান দেওয়ার জন্য এবং সমৃদ্ধ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার ওসুল আহমেদ চৌধুরী স্যার, আপনার সুন্দর বক্তব্য জন্য। স্যার যে গতকালকের আপডেট পর্যন্ত খেয়াল রাখছেন, এটা মানে আসলে আমরাও পারি নাই এখন পর্যন্ত রাখতে। স্যার অনেক পণ্ডিত মানুষ, সবসময় স্যাররা মানে আপ টু ডেট থাকেন, তারও ব্যতিক্রম আজকে আর হয় নাই। আজকেও স্যার আবার আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কতটা আপডেট স্যার থাকেন। এই পর্যায়ে আমাদের এখান থেকে শিক্ষক মন্ডলীর মধ্যে থেকে যদি কেউ সাপ্লিমেন্ট কোনো কিছু করতে চান তাহলে বলতে পারেন। আমি অনেকের নাম দেখতেছি, যদি কেউ করেন স্যার, আপনার স্ব উদ্যোগে যদি কিছু মানে বলতে চান তাহলে আপনাদের সাথে সময় দেওয়া হলো। আমাদের সাথে লস্কর স্যার আছেন, আমিনুল রহমান লস্কর স্যার আমাদের। স্যার যদি বলেন কিছু। স্যার নিজেও গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন, এখন স্যার ভালো আছেন। স্যার মনে হয় নাই। তাহলে আমরা শেষের দিকে আসতেছি। আমরা আজকে আমাদের অনুষ্ঠানের চিফ গেস্ট মতিউর রহমান স্যারের কাছে যাব। আমি মতিউর রহমান স্যারকে মানে রিকোয়েস্ট করতেছি আজকে তার বক্তব্য রাখার জন্য। স্যার, মতিউর রহমান স্যার। স্যার কি আছেন? তৌহিদ স্যার লিভ করছেন সম্ভবত। স্যার লিভ করছেন নামাজে। আচ্ছা ঠিক আছে, যদি লিভ করে
হ্যাঁ ঠিক আছে তাহলে চিফ এটাকে মোহাম্মদ হাত মানে হ্যান্ড রেজ করে রাখছে কি মাহমুদ খান। খলিলুর রহমান পাপ্পু স্যার। হ্যাঁ হ্যান্ড রেজ করা আছে কার দেখেন তো। খলিলুর রহমান পাপ্পু স্যারের পাপ্পু স্যার আচ্ছা খলিলুর রহমান পাপ্পু আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন, আনমিউট করে আপনি বলেন, নাকি মানে ভুল ক্রমে চাপ পড়ে গেছে। ঠিক আছে আমরা পাপ্পুকে মানে পাচ্ছি না, তো আমি আসলে শেষের দিকে তাহলে আমি মানে চেয়ারম্যান সায়েন্টিফিক কমিটি আমি আমার বক্তব্য প্রদান করছি এবং আমার এই বক্তব্য শেষেই এই অনুষ্ঠান শেষ। আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই ডক্টর শিশির বসাককে যে খুব সুন্দরভাবে আজকের এই মানে আপডেট ম্যানেজমেন্ট অফ কোভিড যেটা নিয়ে আসছেন, আমাদের আসলে ন্যাশনাল গাইডলাইন অনুসারে যেটা লেটেস্ট ছিল সেই ভার্সনটাই মে মাসের সেই ভার্সনটাই প্রেজেন্ট করছেন এখানে। এরপরে স্যার আর আপডেট নতুন করে আপডেট আর যোগ করা হয় নাই, এটা মানে মানে রয়ে গেছে আমাদের একটু মানে ইসের। তো আরো কিছু যদি আপডেট থাকতো মে মাসের পরে সেটা শিশির নেক্সট টাইমে হয়তো আবার যোগ করবে। এবং একই সাথে প্যানেল অফ এক্সপার্ট জাভেদ জিল্লুর বাড়ি এবং মেজবা ভাই আপনাদের এই সময় অত্যন্ত বিজি শিডিউলের মধ্যেও আজকে শুক্রবার পারিবারিক ছুটির মধ্যেও যোগ দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে মানে করেছেন, সমৃদ্ধ করেছেন, আপনাদের নিজস্ব বক্তব্য পেশ করছেন এবং বেশ গুরুত্বপূর্ণ এবং কিছু জটিল ব্যাপারে আপনারা মতামত রাখছেন। এবং ওসুল আহমদ চৌধুরী স্যারকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই যে স্যার মানে অনেক জটিল ব্যাপারে আমাদের খুব সহজ সিদ্ধান্ত দিয়েছেন। আমরা খুবই গর্বিত যে স্যার আপনি আমাদের সাথে এই প্রোগ্রামে এখানে যোগ দিয়েছেন এবং সর্বোপরি সমস্ত পার্টিসিপেন্ট যে সমস্ত মানে লার্নেড পার্টিসিপেন্টরা যারা যোগ দিয়েছেন এবং যারা প্রশ্ন করেছেন তাদেরকে সকলকেই আমি আমাদের মাউন্ট আডারা হাসপাতালের সায়েন্টিফিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক মানে অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের উপস্থিতি ছাড়া আসলে এই আজকের এই প্রোগ্রামটা সফল হতো না। আজকের এই প্রোগ্রামের যে মাধ্যমে যে মেসেজটা দেওয়া হলো, আমরা আশা করতেছি যে আপনারা এই মেসেজটা আপনাদের মানে যে সমস্ত রেসপেক্টিভ জায়গায় আছে সেই সমস্ত জায়গায় আপনারা প্রয়োগ করতে পারবেন এবং আপনারা সকলেই উপকৃত হবেন। বিশেষ করে আমি আজকে অনেক উপকৃত হয়েছি। আমি নিজে কোভিড আক্রান্ত হওয়া সত্ত্বেও প্রতিটি ধাপে ধাপে মাইল্ড মডারেট সিভিয়ারের প্রতিটি স্তরের স্টেজটা আমি গ্রহণ করেছি। তো আমি সেই হিসাবে আমি ভালো আছি। সবার জন্য আমি আমার জন্য আপনারা দোয়া করেন, সবার জন্য আমরা দোয়া করতেছি এবং এই কোভিড সিচুয়েশনে আমরা যেন সবাই ভালো থাকতে পারি আমাদের পরিবার পরিজনকে নিয়ে, সেই জন্য সবাই সবার জন্য দোয়া করবেন। একমাত্র দোয়াই এবং আল্লাহর রহমত ছাড়া এই মানে করোনাকালীন সময় আমরা লাভ পাবো না, মুক্তি পাবো না। এই বলে সবাইকে ধন্যবাদ যে আমরা এইখানে অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, মিথাইল পেডনিসিলিন ভার্সেস ডেক্সামেথাসোন টু মেক চয়েস। শিশির লাস্ট কোশ্চেন, যদিও আমরা ওই যে রিকভারি ট্রায়ালের পরে এখন আমরা ডেক্সামেথাসোন বেশি ব্যবহার করি, কারণ এইটা আমাদের গাইডলাইনে মোটামুটি চলে আসছে যে মাইল্ড মডারেট সিভিয়ারে ব্যবহার করি। তবে ক্রিটিক্যাল ইয়েতে কিন্তু বলাই আছে যে ডেক্সামেথাসোন কিংবা মিথাইল পেডনিসিলিন যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। কোন একটার অ্যাডভান্টেজ আরেকটার উপরে আছে এরকম কোনো প্রমাণ নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাই। আল্লাহ হাফেজ, ঠিক আছে, দেখা হবে, বাই। আচ্ছা, আমরা আজকে মানে 70-র উপরে পার্টিসিপেন্ট ছিল। রেকর্ড অফ করছেন না? রেকর্ডিং অফ হয়েছে তো?